السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين وبعد। মার্সুসের উদ্যোগে আজকের এই বিশেষ অনুষ্ঠানে যে সমস্ত ভাই বোনেরা আমাদেরকে দেখছেন তাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আমার জীবনে যত উপস্থাপনা করেছি, আজকের অনুষ্ঠানটা সম্পূর্ণ ধরনের ব্যতিক্রম, আনন্দময় এবং একটা গর্বের বিষয়। আপনারা অনেকে ইতিমধ্যে জেনেছেন, আজকে আমরা সাথে পেয়েছি তিনজন অত্যন্ত বিদগ্ধ মানুষ, যারা বাংলাদেশের জাতি ও মানুষ গঠনে অনেক অবদান রেখেছেন এবং এখনো রেখে যাচ্ছেন। এবং খুব অচিরেই আপনারা তাদের মোবারক চেহারা দেখতে পাবেন। আমরা বাংলাদেশে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার নাম সবাই জানি। আজকে আমরা পেয়েছি তামিরুল মিল্লাত মাদ্রাসার তিনজন অধ্যক্ষকে, আমাদের সবার প্রিয় এবং শ্রদ্ধেয় উস্তাদ শেখ সাইদ আহমদ হাফিজাহুল্লাহ এবং শেখ জাইনুল আবেদিন হাফিজাহুল্লাহ এবং বর্তমান প্রিন্সিপাল ডক্টর মুফতি আবু ইউসুফ খান হাফিজাহুল্লাহ। বারাকাল্লাহ ফিকুম ওয়া আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম। উস্তাদ, আমরা তো আপনার ছাত্র এবং অনুরক্ত ভক্ত যারা আছি, আপনাদেরকে আমরা খুবই শ্রদ্ধার সাথে স্মরণ করি, মনে করি। তো আমার মনে হয় আপনার যত হাজার ছাত্ররা ছাত্রী আছে, আপনাদের সবাইকে, এই তিনজনকে বিশেষ করে এক পর্দায় পেয়ে তারা খুবই আনন্দিত। অনেকে অনেক কিছু জানতে চাইবে, আমারও অনেক কিছু জানার আছে। কিন্তু আমরা আজকের এই অনুষ্ঠানটা করেছি যে তামিরুল মিল্লাত মাদ্রাসা জ্ঞান এবং জ্ঞানী তৈরিতে যে ভূমিকা রেখেছে এবং যে জার্নি শুরু করেছিল এবং চলেছে, সেই গল্পগুলো শোনার। আমরা ঐতিহাসিকভাবে জানি যে শেখ অধ্যক্ষ সাইদ আহমদ সাহেব এই তিনজনের আগের প্রিন্সিপাল ছিলেন। তারপরে আসেন অধ্যক্ষ জয়নুল আবেদিন সাহেব, এরপরে বর্তমানে আছেন অধ্যক্ষ ডক্টর আবি ইউসুফ খান হাফিজাহুল্লাহ। আপনারা অনেকে জানেন যে আমি তামিরুল মিল্লাতের ছাত্র ছিলাম 1983 সালে, এবং তার একটা ছোট্ট ইতিহাস হলো এই: আমি যশোরে ছিলাম, তো সেখান থেকে সাইদ আহমদ সাহেবকে চিঠি লিখি তামিরুল মিল্লাতে আসার ব্যাপারে, এবং উনি 1.5 পৃষ্ঠার একটা চিঠি আমাকে লেখেন। উনার ওই চিঠি পেয়ে আমি 1993 সালে তামিরুল মিল্লাতের মিরহাজির বাগে যে ক্যাম্পাস, ওটাতে চলে আসি। তখন থেকে মিল্লাতের সাথে আমার সম্পর্ক। তো উস্তাদ দিয়ে শুরু করি। আম, আপনার তামিরুল মিল্লাতের মনে করেন যে শুরু, এটা কিভাবে হলো? আমার তামিলে শুরু হইলো, আমি ছিলাম এর আগে হায়দরগঞ্জ তাহরিয়া আলিয়া মাদ্রাসা, এখন কামেল হয়ে গেছে। আচ্ছা। তখন ফাজিল ছিল। তো ইসলামী গ্রুপ এক জামাত, তাদের নেতারা আমাকে অনুরোধ করলেন যে আমরা একটা প্রতিষ্ঠান শুরু করেছি, তো পরিচালনা করার জন্য ঠিক মতো লোক পাইতেছি না। আমরা অনেকে পরামর্শ করে আপনাকে মনে মনে ঠিক করে নিছি। আমাকে আমাকে সেভাবে খবর পাঠানো হলো যে আপনি এসে আমাদের নেতাদের সঙ্গে দেখা করেন। তো মুরব্বী আদেশ করছেন, ঠিক আছে আমি আসছি। আসার পরে বললেন যে এই ঘটনা, আপনাকে আমরা প্রথম চাইছিলাম অন্য ডিপার্টমেন্ট নিতে, তো সেখানে হয়তো আপনি রাজি হবেন না। এটাতে খুশি 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 হয়ে রাজি হন বলে আমরা আশা করি। এই মাদ্রাসা আমরা শুরু করছি শুরু থেকে, কিন্তু এখনো কোনো ভালো কিছু করতে পারি নাই। সেই সময় ছিল মাদ্রাসাটা দাখিল পর্যায়ের, সেকেন্ডারি লেভেলের। আমার যাওয়ার 1 বছর আগে দাখিল পরীক্ষা দিয়েছে, কয়েকজন পাশ করছে। দ্বিতীয় সন থেকেই আমি সেখানে আলেম, তারপরে ফাজেল পর্যন্ত আমি ছিলাম ওখানে 6.5 বছর। হুজুর, আমি একটা প্রশ্ন করি, সেটা হলো যে আপনি তো মাশাআল্লাহ মাস্টার্স তো পাশ করেছেন সম্ভবত চিটাগাং বিশ্ববিদ্যালয় থেকে। হ্যাঁ, হ্যাঁ। তো আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা না করে এই একটা দাখিল মাদ্রাসায় জয়েন করার আপনার মেইন প্রেরণাটা কি ছিল? সেটা ছিল এই যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক পাওয়া যাবে, তারা বিশ্ববিদ্যালয় তাদের নতুন নতুন করে গড়তে হবে না, হয়তো তাদের ভালো ভূমিকা রাখবেন এক একজন এসে এসে, এর বেশি কিছু না। বিশ্ববিদ্যালয়ে তাদের আর করতে হবে না, করা আছে এটা। কিন্তু এই মাদ্রাসাটা হলো এমন একটা মাদ্রাসা, দিনী মাদ্রাসা, যার এক পরিমাণ মতো বেশ জায়গা জমি আছে, এবং ঢাকা সিটিতে, ক্যাপিটাল সিটিতে এই মাদ্রাসাটা হইতেছে। আশা ভরসা সবারই বেশি, কিন্তু আশা অনুসারে লোক পায় নাই, এবং সেই জন্য আগে যাইতেছে না। এই কারণে আমি রাজি হলাম যে ঠিক আছে, একজন প্রিন্সিপাল যদি থাকে
তার নামও তো থাকবে, তার ছাত্র থাকবে। আর আসলে বিশ্ববিদ্যালয়ে সেখানেও ছাত্র থাকবে, সেখানকার তারা হলো বেশ মাসাল্লাহ এগিয়ে আছে আর কি। যারা পিছনে আছে তাদেরকে তো এগিয়ে নেওয়া দরকার, তাদেরকে এগিয়ে নেওয়া দরকার। এবং এই মাদ্রাসাটা যারা করছেন আর কি, ট্রাস্ট যারা করছেন, তারা চাইতেছেন যে এটা এই সারা দেশের একটা আদর্শ মাদ্রাসা হোক, আচ্ছা, সারা দেশের একটা নমুনা হোক, এটা জাযাকাল্লাহ চাইতেছেন। খাইর। জি, এটা আমার কাছে মাশাআল্লাহ। বলছে নাকি। এবং আমি আমার সেখানে জি উস্তাদ, আমার তো এটাই মনে হয় যে তামিরুল মিলাদ মাদ্রাসা একটা তথাকথিত মাদ্রাসা হলেও সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই পড়ান, সুবহানাল্লাহ। এবং যে কারণে আমার মনে হয় এই মাদ্রাসা অনেক ভাগ্যবান। আমি আপনার কাছ থেকে এবার চলে যাব ডক্টর ইউসুফ খানের কাছে, যে আচ্ছা, আপনি হলেন বর্তমান আর উস্তাদ হলেন মানে শুরুর দিকে। আপনার কেমন লাগে আসলে মিল্লাতের প্রিন্সিপাল হিসেবে? আলহামদুলিল্লাহ, আমি আসলে এই চেয়ারে যারা ছিলেন, মানে তাদের তো পর্যায়ে প্রশ্নই আসে না, তাদের ছাত্র হওয়ার যোগ্যতা আল্লাহ দিয়েছে কিনা জানি না। তবে আমি চেষ্টা করি যে তারা যে নমুনাটা রেখে গেছেন, যে বীজটা বপন করে গেছেন, সেটাকে ধরে রাখার জন্য। নতুন কিছু করতে পারবো কি জানি না, তবে সেটা ধরে রাখার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে সেখানে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। তবে আমার আমাকে সাথে ওই উস্তাদ, বছর আপনার সাথে আমি আমার একটা আমি মন্তব্য আমি কি হলো। একটু বলতে পারি? জি 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 উস্তাদ, তাফাদ্দাল। ইউসুফের কাছে আমি জি একটু বলতে চাই। সেটা হলো যে আমার এই আমাদের যে সংবাদ পাওয়ানোর পরে আমার টেলিভিশন করার পরে চিন্তা করলাম যে দুনিয়াতে অনেক বড় বড় বিশ্ববিদ্যালয় হয়েছে, সেগুলি কিন্তু পার্সোনাল ব্যক্তিদের কারণে সরকার প্রথম ইয়া করেন এগুলি। এটার জন্য ভিত্তি আছে, এটা বিশ্ববিদ্যালয় পর্যায়ে যাক, সেটা সরকার গ্রহণ করুক বা না করুক। দুনিয়াতে অনেক প্রতিষ্ঠান হয়েছে পার্সোনাল এক ব্যক্তি করছে বা কয়েকজন মিলা করছে, সরকার অনেক পরে গিয়ে সহযোগিতা করছে বা বিভিন্ন গ্রুপ করছে। আমি আশা করি যে এটা যখন শুধু একটা কামেল মাদ্রাসা নাই, একটা বিশ্ববিদ্যালয় হোক, আদর্শ বিশ্ববিদ্যালয় শুধু বাংলাদেশের জন্য নয়, সারা দুনিয়ার জন্য হোক। যেমন মানুষ বিভিন্ন দেশে যায়, সৌদি আরবে যায়, মিশরে যায়, আর অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পড়তে যায়। এটা নয় শুধু, আমি চাই যে এটা, আমি চাইছি যে আমার বাংলাদেশের মানুষ এখানে পড়তে আসুক। সেটা আসছে আলহামদুলিল্লাহ, এত বেশি আসছে যে আমরা জায়গা দিতে পারি না, আমরা জানেন। তো এখন আমরা চাই যে এটা এখন বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে যাক, আপনাদের চেষ্টায় লাগ, আর আমরা দূরে থেকে দোয়া করব। আমাদের তো বেশি কিছু করার নাই। একটা মাশাআল্লাহ, বিশ্ববিদ্যালয় হোক, মাশাআল্লাহ। একটা স্বয়ংসম্পূর্ণ বিশ্ববিদ্যালয় হোক, যার ফাইন্যান্সের জন্য আপনাদের কোনো চিন্তা করতে হবে না। ফাইন্যান্স দেওয়ার মতো হাজারো লোক আছে। যদি দেখে যে একটা নতুন কাজ হচ্ছে, দুনিয়া একটা শ্রেষ্ঠ এক্সাম্পল হবে বলে মনে করে, তো মানুষ অনেক সাহায্য করবেন। ডক্টর ইউসুফ ভাই, আপনি জুয়ান মানুষ, আপনার জন্য সুযোগ আছে, আপনি এটা করেন আর সহযোগিতা নেন। পরামর্শ চাইলে আমরা দিব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, বলেন। মাশাআল্লাহ, উস্তাদ ইউসুফের তো মাথা ব্যথা বেড়ে গেল এখন। আমরা এই তবে পর্যায়ে আমাদের তামিলনাড়ুর মধ্যে মনে হয় সবচেয়ে দীর্ঘ সময় ব্যাপী অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন যিনি, অধ্যক্ষ জয়নুল আবেদিন সাহেব। উস্তাদের কাছে আসি, আপনার কাছে ভিন্ন একটু প্রশ্ন করি। আপনি তামিরুল মিল্লাতে প্রথমে ভাইস প্রিন্সিপাল হিসেবে জয়েন করেন, আপনার কি প্রথম দিনের কথাটা মনে আছে? আলহামদুলিল্লাহ, মনে থাকার কথা। প্রথম দিন যদি আমাদের একটু আমি বলতেন যখন আপনার আসছি, তখন অনুভূতি। আমি তো আসার পিছনে একটা ঘটনা আছে, তারপরে আসছি তামিম মিল্লাতে। আচ্ছা সেটা এরকম ছিল যে আসলে আমার খুব আগ্রহ ছিল না এই তামিম মিল্লাতে আসার ব্যাপারে। আচ্ছা আমি ছিলাম মুক্তাগাছায়, সেই মাদ্রাসাটি বাংলাদেশের সবচেয়ে পুরাতন কামিল মাদ্রাসা, সেই মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল। সেটা আমি 1977 সাল থেকে, এই মানে 85 সাল পর্যন্ত ছিলাম, 8 বছর। এর মধ্যে মূল যিনি আন্দোলনের দায়িত্বশীল ছিলেন এবং এটার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন, তিনি প্রফেসর ইসুফ আলী সব সেই গেছিলেন এক প্রোগ্রামে। দেখা হইতে সাথে আমার সাথে প্রথম দেখা হইলে দুজনে বললেন যে আপনার সাথে খুব জরুরি কথা আছে, আপনি কিন্তু মনে করেন। আমার আর মনে করা লাগেনি না, নাস্তা করতে গিয়ে উনি শুরু করলেন যে আপনাকে জামিয়া ইসলামিয়ার টঙ্গী হয়েছে, সেটা প্রিন্সিপাল বানানোর সিদ্ধান্ত। আমি আর কিছু বলি নাই। কত প্রফেসর ইসুফ আলী সাহেব বললেন যে না, ওইটাতে ওনার তো সার্ভিস কাউন্ট হবে না, যেহেতু উনি এমপিও ভুক্ত লোক। আমির মিল্লাত মাদ্রাসায় গেলে ওনার সার্ভিসটা কাউন্ট, উনি সেখানে যান। তখন এরকম খুব ভালো প্রস্তাব, এটা ব্যাপারে আপনার মত। আমি আর কিছু বলি নাই। বললো যে 2-3 দিনের মধ্যে চিন্তা করে আমাদেরকে জানাবে। না জানানোর পরে উনি চিঠি লিখে পাঠাইলেন যে আপনাকে আসতেই হবে। এরপরে আমি গেলাম।
তারপরে তখন তো হযরত মাওলানা সৈয়দ আহমদ সাহেব প্রিন্সিপাল, তিনি 6 মাসের ছুটিতে ছিলেন। তখন বললেন যে এখন ভাইস প্রিন্সিপাল পোস্ট খালি আছে, এটাতে আপনি জয়েন করেন, তারপরে দেখা যাবে। আমি জয়েন করলাম। আমার কাছে খুব যে নতুন একটা পোস্ট বা নতুন জায়গায় এসেছি জন্য খুব আনন্দ মনে হয় নাই। আমি তো প্রিন্সিপাল সাহেবের চেয়ারও বসতে তখন চাই নাই। এখন উনি গিয়ে একদিন রাতে আমাকে জোর করে চেয়ারে বসাই দিলেন, হযরত মাওলানা সৈয়দ আহমদ। আচ্ছা এরপরে আমি যে কাজ করেছি 1 সপ্তাহ, তাতে খুব যে আন্তরিকতার সাথে আমার আশা হয়েছে মনে করে তার কোনো কারণ ছিল না। আমি 1 সপ্তাহ পরে আবার চলে গেছিলাম। এটা তোমাদের মনে থাকার কথা, তুমি সেখানে ছিলা। জি জি তারপর তিনি আরেকটা চিঠি 2জন লোককে পাঠিয়ে দিয়ে আমাকে এইটা বললো যে আমার কাছে নিয়ে বললেন যে আপনাকে আমি আনলাম, সিদ্ধান্ত দিলাম, চলে গেলেন কেন? আমি বললাম যে আমি ইস্তেখারা করে দেখেছি, এখানে আইসে পরিবেশ দেখে আমার কাছে খুব মুআফেক মনে হয় নাই। উনি বললেন যে এটা কোনো ওহী নাজিল হয় নাই আপনার, আচ্ছা আসাই যাবে। ইস্তেখারা তো ইস্তেখারা, আপনাকে এটা সাংগঠনিক সিদ্ধান্ত আসতে হবে, সাংগঠনিক সিদ্ধান্ত। এরপরে প্রিন্সিপাল আব্দুর রব সাহেবকে উনি টেলিফোন করে যে ওনাকে আনা হয়েছে আপনার কেয়ারে, উনি ওনাকে রাখবেন, এরপরে আমি খোঁজ খবর নিব। তার আন্তরিকতা এই প্রশ্ন করবার করছে নাকি? হুজুরের নেটওয়ার্কটা বোধহয় একটু ইয়ে হয়ে গিয়েছে। আমরা হুজুরের কাছে ইনশাআল্লাহ আবার ফিরে আসবো। এই পর্যায়ে ডক্টর ইউসুফ খান, ওনার সাথে আমার সম্পর্কটা আসলে খুব ইউনিক একটা সম্পর্ক। উনি হ্যাঁ, উনি ভাই, উস্তাদ। কারণ যদিও ওনার সাথে সরাসরি ক্লাসরুমে পড়ি নাই, বাট আমি মনে করি আমি ওনার ছাত্র। আবার উনি মনে করেন আমি ওনার ছোট ভাই। তো উনাকে তো তখন ইউসুফ ভাই বলতাম, এখন বলতে অবশ্য ডর করে। এখন তার ইউসুফ ভাই, এখন তো তামিল মাদ্রাসার অধ্যক্ষ, ওনাকে তো ভাই বলা যায় না, কি বলেন? তো আমার না, মনে হয় যেহেতু আমরা একটু স্মৃতিচারণ করতে বসছি, আমি আজকে একটু বেয়াদবি করে ওনাকে ইউসুফ ভাই বলি, যে আপনি যখন তামিলনাড়ুতে প্রথম শিক্ষক হিসেবে আসেন, তখন তো সেখানে মশা মাছির অনেক উপদ্রব ছিল। তো মশা মাছির উপদ্রব ছাড়া আর কোন উপদ্রব ছিল কিনা? আলহামদুলিল্লাহ, আসলে যারা সাহিত্যিক মেধাবী তারা কথা আসলে এইভাবে মানুষকে কাবু করে ফেলে। সেখানে আসছি, আবার আসার একটা সুন্দর ইতিহাস আছে, ছোট্ট 1-2 মিনিটের মধ্যে বলে দিব। আমি যখন কামিল পরীক্ষা দিতে যাই ময়মনসিংহ মুক্তাগাছা আলিয়া মাদ্রাসায়, পরীক্ষা চলাকালীন সময় আমাদের অধ্যক্ষ মোহাম্মদ জয়নুল আবদিন সাহেব হুজুর গেছিলেন সেখানে। তখন হুজুরে আলাপ আলোচনা কি করছেন না, আমার নাকি দেখাইলো যে একটা ছেলে আছে খুব ভালো পরীক্ষা দিচ্ছে, নকল মুক্ত পরিবেশ পরীক্ষা দিচ্ছে, এতটুকু কথাবার্তা। পরীক্ষা আমি যে বাড়িতে থেকে পরীক্ষা দিয়েছি, হুজুরের খুব ঘনিষ্ঠ বন্ধু জামাল সাহেব, ওনারা এখানে ছিলাম। জামাল সাহেব আমাকে বললো যে আপনি যদি আলিয়া মাদ্রাসায় শিক্ষকতা করতে চান, তাহলে একটা মাদ্রাসা আছে ঢাকাতে, তামিরুল বিল্লাত, আমি কিন্তু এর আগে কোনোদিন আসিনি। তখন উনি পরীক্ষা শেষে আমি আসলাম, এসে মাগরিবের নামাজ পড়ে হুজুরের রুমে ঢুকলাম। হুজুর তখন সিঁড়ির পাশের রুমটা এখানে থাকেন। জাহিদ, আমাদের এই মোতাল্লি সাহেবের মেয়ের জামাই, এরা শ্যালক জাহিদ, হয়তো আপনি চিনেন জাহিদকে। জি জি জি। জাহিদকে আমি জিজ্ঞেস করলাম যে কি অবস্থা, খুব ভালো মুহাদ্দিস আছে, আপনি কামেলে ভর্তি হতে চাইলে ভর্তি হইতে পারবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ভর্তি হওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এরপরে হুজুরের রুমে ঢুকলাম, ঢোকার পরে কথাবার্তা হলো, জামাল সাহেবের পরিচয় দিলাম। হুজুর তারা আমাকে চিনেন না, পরিচয় দিলাম। পরিচয় দেওয়ার পরে উনি কথাবার্তা বলার পরে এক পর্যায়ে বলছে যে আপনি কি দরখাস্ত লিখতে পারেন? দরখাস্ত তো লিখতেই পারি, দরখাস্ত লিখতে পারেন? দরখাস্ত লিখতে পারি। তো গিয়াসউদ্দিন সাহেব মরহুম হয়তো চলে যাবে, ওনারা ডাকা এলো যে দেখেন তো কি দরখাস্ত লেখে। তাহলে আমরা দরখাস্তের নামে এলো প্রথম ঢুকে হুজুরের কাছে প্রথম ইন্টারভিউ, সেটা 88 বন্যার আগে সেপ্টেম্বর মাসে মনে হয়, আমার মনে পড়ে যতটুকু আর কি। এই দরখাস্ত দিয়ে আমরা প্রথম ঢুকলাম। তবে মশার চেয়ে বড় ব্যাপারটা হলো, একটা রুমের মধ্যে যে মাহবুব সাহেব যে রুমটা থাকতো আশেপাশে 108 নম্বর রুম, তা আমি এদিক সেদিক তাকে 100 কে লোক, 8 নম্বর রুম, সেখানে মশা তো পরের ঢুকা। তখন বুঝতে পারলাম যে আসলে 100 তো এটা একতলা, 100 2তলা, 200 3তলা, 300 সেখানে। এদিকে তো লালবাগে আমরা 5তলা বিল্ডিং এ পড়েছি ঠিকই, কিন্তু এরকম নম্বর 100 যোগ হতো না সেখানে। এটা খুব আশ্চর্য লাগলো ওই দিন এসে। আর মশা তো স্বাভাবিক ঢাকা শহরে সেটা আছেই, তবে পরিবেশ মনে হচ্ছিল যে একটা দিনই গাহওয়ারা হবে,
আমি এখানে এসে একটা ছেলেকে টেলিফোনে আরবিতে কথা বলতে শুনলাম, শুনে আমি আশ্চর্য হয়ে গেছি, দেখি এই ছেলে পরে আলিয়া মাদ্রাসায় আর আরবিতে সে টেলিফোনে কথা বলে। পরে শুনলাম এই ছেলেটা হচ্ছে আব্দুর রহমান, তখন ওরা ফাজিলে পড়ে। তখন থেকে যে মনে একটা মহাব্বত জমে গেল, এই মহাব্বত আল্লাহ পর্যন্ত রাখতে। আমার আব্বার কাছে আইডিয়া এক শিক্ষক কথা বললো, তা আব্বা বললেন যে আবু ইউসুফ কি তামির মিল্লাত এক মাদ্রাসায় গেছে, তো এমন প্রশংসা করলো আব্বার কাছে। আব্বা বললো যে ঠিক আছে, মরা পর্যন্ত এখানে চাকরি করবার, কোথায় যাওয়ার দরকার নেই। আবার বিয়ার সময় হুজুরে গেছিল, হুজুরের সাথে আব্বার সাক্ষাৎ হলো, দিয়ে গেলাম, ঠিক আছে মরা পর্যন্ত এনে থাকবে। তাহলে ওস্তাদ আপনি বিয়ে করলেন কি তামিল মিল্লাতে জয়েনের পরে? হ্যাঁ, আমার বিয়ের ঘটক তো হুজুর ডিজে আমাকে নিয়ে গেছে। তবে ওই দিন হুজুরের সাথে একটা চুক্তি ছিল আমার, যে এইবারে কিন্তু বিয়ে আমার না করে তাইলে কিন্তু আর হবে না। হুজুর ওই ঠিক রাখছিল, প্রথম রাতে হয়ে গেছে আলহামদুলিল্লাহ হুজুরের। সুবহানাল্লাহ। আচ্ছা, আমি একটু ভিন্ন অনুভূতি জানতে চাইবো। সেটা হলো যে আমরা ওস্তাদ সাইদ আহমদ সাহেবের কাছে যাব। সেটা হলো যে আমরা যারা তামিল মিল্লাতের ছাত্র, আমি পার্সোনালি তো খুবই প্রিভিলেজ ফিল করি যে এরকম একটা ভালো মাদ্রাসায় আমাদের মানে বাংলাদেশের শ্রেষ্ঠ আসাতে কেরাম যারা আছেন তাদের কাছে পড়ার সৌভাগ্য হয়েছে। আপনাদের কি কখনো মনে হয়েছে যে আমি যদি এই মাদ্রাসার ছাত্র হতে পারতাম? ওস্তাদ সাইদ আহমদ। আমি তো আশা করছিলাম ওই রকমই। প্রথম যখন যাই, সেখানে যাওয়ার পরে কিছুদিন পরে প্রিন্সিপাল আব্দুর রব সাহেব বললেন যে আপনি বিজ্ঞাপন দেন পত্রিকার মধ্যে ছাত্রছাত্রী বলে। আমি বললাম এটা কি বললেন আপনি? ছাত্রছাত্রী আপনার আদেশ পালন করবো আমি, কিন্তু ছাত্র চাওয়া লাগবে না, ছাত্র জায়গা দিতে পারবেন না, ঘর তো নাই আপনার, ঘর নাই আপনার, ঘর জোগাড় করেন, সব ব্যবস্থা করেন। আমি তারপরে দিলাম তারা অনুমতিতে যে ঠিক আছে, দিলাম একটা ছাত্রছাত্রী বলে। তো চাওয়ার পরে তো আমরা আবার একটা ইন্টারভিউর ব্যবস্থা করলাম, ছাত্রদের এডমিশন পরীক্ষা আর কি, এরকম নিয়ে আমরা শুরু করলাম কাজ। তার দেখতাম যে এত ছাত্র আসলো যে আমাদের থাকার জায়গা দেওয়া নাই, যা দিতে পারি না এই অবস্থা। আর তাছাড়া তখন পরিবেশ কিন্তু খুবই খারাপ ছিল, মানে মাদ্রাসার আশেপাশের পরিবেশটা অত্যন্ত খারাপ ছিল। আপনি তো মশার কথা বলছেন আগে, মশা না শুধু মশার সাপ বিছু আসলে মধ্যে, বালু আসলে নিচে বালুর মধ্যে পাও দিলে গাড়ি জুতা শুট যায়, এরকম ছিল। টিনের ঘর, উপরে দুতলা টিনের ঘর, গলিবাসে বেড়া, আর ওখানে পাও দিলে গাড়ি জায়গা বালু ওঠে, এই অবস্থায় ছিল ক্লাসরুম। আর 30 জন ইতিম ছিল, তারা ছিল এরকম ছোট ঘরের মধ্যেই। এগুলি সব নিয়ে একটা হজবর লেগে। আসলে প্রথম যেদিন আমি সেখানে আসি, সেখানে তো আশ্চর্য হয়ে গেছি। লাইব্রেরির মধ্যে দেখেছেন জুতা বান্ধা রাখছে এখানে, খাতা বান্ধা রাখছে এখানে, বন্ধ ছিল, বন্ধের পরে রমজানের পরে গেছি। এই অবস্থা আমি দেখে বললাম যে যাই যেটুকুই আছে একটু তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হবে, এটা কি করছে, কেমন হইলো কেন? আমি জিজ্ঞাসা মুস্তা আলী সাহেবের আর কাজী আবু আক্তার ছিল, এরকম কেন? ভাই আমাদের আসলে অ্যারেঞ্জমেন্ট করার মতো লোক ছিল না, আর এরা রাখবো কোথায়, মনে করছে বৃষ্টি হইলে খাতা বালিশ ভিজে দেবে গিয়া, কাজী আর সব এখানে এগুলো আছে। তো আমি তাড়াতাড়ি আমার লোক দেন, তো এই দিনই শিখে তো আমি কালকে যেন ঠিক করি। তো কালকে এরপরে সব ঠিকঠাক করে দুইটা মাত্র চেয়ার লাইব্রেরির মধ্যে, কেরানি হিসেবে একটা চেয়ার, প্রিন্সিপালের এক চেয়ার। প্রিন্সিপাল দেখা করতে এলে ওই চেয়ারটা আনতে হয় তার সামনে, আর তার কাছে কোনো লোক আসলে ভর্তির জন্য চেয়ার এটা নিতে হয়। এই হয়েছিল প্রথম মাদ্রাসার অবস্থা আর কি। আর কি তারপরে ইলেকট্রিসিটির অভাব, গ্যাসের অভাব, পানির অভাব, এই সবগুলি ছিল। এগুলি সব আলহামদুলিল্লাহ আমি ঠিক মতো চেষ্টা করেছি, মানুষ আমি ঠিক মতোই পাইছি। টেলিফোনও ছিল না, এগুলি সবাই ব্যবস্থা করেছি অত 6 মাসের মধ্যে সব হয়ে গেছে। 13 ঘর হয়ে গেছে। এরপরে ছোট হইলেও এখন পরিবেশ ভালো হয়েছে। তারপরে যোগাযোগ করলাম ইয়াদের সঙ্গে, আরো কুয়েতের এমবাসিতে গেলাম, তাদের থেকে কিছু সাহায্য পাইলাম। এবারে একটু ভালো হইলো। 1 বছর পরে থেকে এখন আমি আশা করি চালাইতে পারবো। তবে আমার জীবনের সবচেয়ে বেশি পরিশ্রম, সবচেয়ে বেশি কষ্ট এই মাদ্রাসার পিছনে। আমার 30 বছরের শিক্ষকতার জীবনে এই 6.5 বছর যে কষ্ট আমি করছি, ওগুলিতে এত কষ্ট আমার করা লাগে নাই। আলহামদুলিল্লাহ আমি সাকসেসফুল ছিলাম, আমি আত্মনির্ভরশীল ছিলাম যে আমি পারবো ইনশাল্লাহ, আমি পারছি। এবং শেষ আসার সময় মনে করছি আলহামদুলিল্লাহ আমি থেকে ট্রেনের রেলের মতো লাইনের সরাই দিলাম, এটা এখন চলবে, যে কোনো কেউ চালাইতে পারবে, এতটুকু মনে করি আমি সেখান থেকে আসছি আর কি। বারাকাল্লাহ ফিক, সুবহানাল্লাহ। আমার মনে হয় আমাদের ছাত্রদের পক্ষ থেকে আমরা যেটা ফিল করি যে 1983 সালে তামিলুল মিল্লাত থেকে যখন দাখিলে ফার্স্ট হলো আমাদের আব্দুস সামাদ ভাই, তখন থেকে কিন্তু তামিলুল মিল্লাতের যাত্রা শুরু হয়েছে বলা যায়। এবং এই যে মুবারক জার্নি শুরু হয়েছে সেটা এখনো চলছে। আমি আমাদের সকল ছাত্রছাত্রীর পক্ষ থেকে আপনাদের সবাইকে তো শুকরিয়া জানাই, কিন্তু সাবিকুনুল আউয়ালুন আপনারা যারা আছেন আপনাদের মাশাআল্লাহ দোয়া আমরা বেশি করি। আর এই প্রসঙ্গে অধ্যক্ষ
ইউসুফ সাহেবকে একটু অনুরোধ করি যে আপনারা যারা অধ্যক্ষ আছেন সেই অধ্যক্ষর স্মৃতিচারণ নিয়ে আপনারা একটা বই লিখবেন প্লিজ। শুধু অধ্যক্ষরা থাকবে, কেউ অন্য কোনো স্মৃতিচারণ না, কারণ আপনাদের ছাত্রছাত্রী আছে। জি জি, এটা আমরা খুবই উপকৃত হবে। আমি এখন উস্তাদ জয়নুল আবেদের কাছে চলে আসবো। এখন উস্তাদ, আপনি তো আগে এমপ্লয়ি ছিলেন, প্রিন্সিপাল ছিল মাদ্রাসার এমপ্লয়ি, আর আপনি এখন ট্রাস্টের সেক্রেটারি হিসেবে আপনি এমপ্লয়ার। তো দুই জয়নুল আবেদিনকে আপনি কেমন ভাবে লাগে আপনার? আমার কাছে কোনো ব্যবধান লাগে না। আচ্ছা, আমার কাছে কোনো ব্যবধান লাগে না। তুমি বলছো যে প্রথম দিন কি লাগছে, প্রথম দিনে খুব ভালো লাগে নাই, তারপরে খুব ভালো লাগে নাই, এখন ভালো লাগে। যখন আবুল কালাম, আব্দুল সালাম, আব্দুর রহমান মতন লোকেরা সারা বিশ্বের ছড়াইতে আছে, তাদের কথা বললে, তাদের সাথে কথা বললে তখন ভালো লাগে। এছাড়া ওই চেয়ারে বসলে খুব ভালো লাগে না। ওখানে চেয়ারটা বসলেই দুনিয়ার এই ঝামেলা, সেই ঝামেলা, এই প্রশ্ন, এই সমস্যা, সমস্যা শুনতে হয়েছে। সুতরাং খুব খারাপও লাগে নাই, খুব ভালো লাগে। এখন আমি আগে যে অবস্থায় ছিলাম সেই অবস্থায় মনে আমার কাছে লাগে। এমপ্লয়ি থাকতে যা ছিলাম আমার কাছে তাই লাগে। তার চেয়ে বড় কিছু আমি মনে করি না, লাগেও না। আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। আমি উস্তাদ আপনার এই কথাটাই মানে একটা মহামূল্য শিক্ষা আমরা পেলাম। সেটা হলো যে আমরা যারা ছাত্র আছি আমরা সবাই মেসেজটা নেওয়া দরকার যে প্রিন্সিপাল হই বা ট্রাস্টের সেক্রেটারি হই, আসল কথা হলো দায়িত্ববোধ। অর্থাৎ আপনি চমৎকার ভাবে এটা বলেছেন যে প্রিন্সিপাল হিসেবে যে দায়িত্ববোধটা ছিল সেই দায়িত্ববোধ এখনো আছে, তখন যে ভালোবাসা ছিল সেই ভালোবাসাটা এখনো আছে। আমি তো লন্ডনে থাকি, উস্তাদ সাইদ আহমদ সাহেবের প্রায় কাছেই থাকি, এবং আমার উনি বাবা হিসেবে, মুরব্বী হিসেবে আছেন। উনি আমার বা আমাদের সবারই খোঁজ খবর রাখেন। জাযাকুমুল্লাহ খাইরান, ওনার আর হায়াতে তৈয়বা দান করুক। উনি তামিলুল মিল্লাতের দায়িত্ব থেকে সরে আসলেও তামিলুল মিল্লাতের প্রতি তার ভালোবাসা কিন্তু একটুও কমে নাই। সুবহানাল্লাহ। এই যে জিনিসটা, এইটা কিন্তু মাদ্রাসার জন্য অনেক বড় পাওনা, যে যারা এখানে অধ্যক্ষ ছিলেন বা দায়িত্বে ছিলেন তারা এই প্রতিষ্ঠানকে ভালোবেসেছিলেন এবং তারা এখনো বাসেন। এবং একটা অ্যামেজিং বিষয় হলো যে আমরা যারা ছাত্র মাঝে মাঝে তো আপনাদের বিরুদ্ধে যাইতাম এবং বকাটাকা তো অনেকে খেয়েছি, কিন্তু আসলে উই লাভড ইউ, উই লাভ দ্য মাদ্রাসা, যেটা আমরা এখন স্বীকার করি। সুবহানাল্লাহ। আমার তো মনে আছে আমি ক্যান্টিনে একবার ডালের বল আমি ফেলে দিয়েছিলাম। আমি অবশ্যই প্রশ্নে আসছিলাম যে তামিলুল মিল্লাতের আমাদের একটা বৈশিষ্ট্য হলো সকালবেলায় ক্যান্টিনে ছিল ডাল আলু ভর্তা। অধ্যক্ষ ইউসুফ সাহেব, ওটা কি এখনো চালু আছে? পুরাতন জিনিস তো সহজে বাদ দেওয়া যায় না, তবে একটু মডারেট হয়েছে। এখন আর ওই আগের মানে ডাইনিং নাই, ডাইনিংটা বিল্ডিং হয়েছে আলহামদুলিল্লাহ, চতুর্দিকে সাজানো হয়েছে, ফ্লোরটাও আমরা সেখানে টাইলস করে দিয়েছি। মোটা মনোরম পরিবেশ আছে। তবে ডাল আর আলু ভর্তা এখনো আছে, মাঝে মধ্যে বাজি এবং অন্যান্য জিনিস যুক্ত হচ্ছে। আচ্ছা, আপনাদের প্রিয় ছাত্র তবে আমি একটু বলি, জি, তবে আমার কাছে মনে হচ্ছে এই শুরুতে যখন ডাল আর আলু ভর্তা, টিনের গড়ার পানি, ছোট উস্তাদ সাইদ আহমদ সব ভালো। আমার মনে আছে 87-88 সালে বন্যার সময় হাইটে আসলে আধা কেজি সাবান লাগতো খালি পাট, এই মানে ময়লা, এই অবস্থা ছিল। এই অবস্থা যা মজা লেগেছিল ওই মাদ্রাসায়, যখন আবুল কালাম, আব্দুল সালাম, আব্দুর রহমানরা, ওহিদরা ছিল, তখন যে আনন্দ, অন্তরে যে তৃপ্তি ছিল। আজকে বিল্ডিং হয়েছে, টাইলস হয়েছে, কিন্তু ওই তৃপ্তি এখন আর নাই বলে আমার মনে হয়। এটা আবু ইউসুফ বলবেন, উনি শুরুতে যে মজা পেয়েছেন লেখাপড়া করে, এই মজা আজকে মনে আর পাওয়া যাচ্ছে না। সাথে যে সম্পর্ক তখন যেটা উপলব্ধি করেছিলাম আর জীবনে কোথাও দেখিও নাই, শুনিও নাই, তখনই বুঝেছিলাম যে উস্তাদ আর সাগরিদ কাকে বলে, যা রাসূলের হাদিসে বিভিন্ন মুহাদ্দিসিনদের জীবনীতে পড়েছিলাম, তেমন একটা সম্পর্ক ছিল। আজকে জানি কেমন কেমন একটা সম্পর্ক ছাত্র আর শিক্ষকের মধ্যে, তেমন মধুর সম্পর্ক আজকে আর আছে বলে মনে হয় না। দূরত্ব তৈরি হয়েছে। ইউসুফ সাহেবের কাছে আসছি শুধু আমি, আব্দুর রহমান মাদানী, উনি তো এখন আমি বলে যে তুমি লন্ডনে এসে মাদানী নাম ধারণ করিয়াছো, কারণ তাকে এখন আব্দুর রহমান বলে কেউ চেনে না, তাকে মাদানী বলতে হয়। যাই হোক, আব্দুর রহমান মাদানী আমরা যখন গল্প করি তো বলি যে 1983 সাল থেকে যখন আমার তামিলুল মিল্লাতে ডাইনিং এ খালা চালু হয়েছে, এখানে এখনো বন্ধ হয় নাই। মাশাআল্লাহ, ডাইনিং এর খানা আমাদের এখনো বন্ধ হয় নাই। জি উস্তাদ ইউসুফ। বলছিলাম যে আসলে যে ব্যাপারটা হুজুরও বললেন যে আসলে প্রথম শুরুতে এসে আমি ছাত্র জীবনে খুব বেশি অর্জন করতে পারছি এরকম আশা করি না, দাবি করি না। তবে কিতাবাদি পড়ার একটা ভালো ছিল, অভ্যাস ছিল।
সেই অভ্যাসটা এই ঢাকা তামিরুল মিল্লাতে আসার পরে দেখি যে আমি আরো ছাত্র না হলেও আমি ছাত্রদের থেকে অনেক শিখেছি, শিক্ষকদের থেকে শিখেছি। তা আমার পিএইচডি করা বা মাস্টার ডিগ্রি করা আরো উচ্চতর শিক্ষা যেটা যতটুকু সম্ভব হয়েছে এটা কিন্তু তামিরুল মিল্লাতের পরিবেশের কারণে হয়েছে। হুজুরে যেটা আফসোস করছেন তখন এই আব্দুর রহমান, তারপরে ওই যে আমি নিজাম, শাহজাতুল্লাহ আরো যারা ছিল তারা যেরকম ভাবে শিক্ষকদের আপন করে নিত এবং শিক্ষকরা যেরকম তাদের কাছে খুব কাছে গিয়া একটা মিশে যেত, সেখানে একটা সম্পর্ক গভীর ছিল। এই সম্পর্কটার মধ্যে কি ঘাটতি হয়েছে, কেন হয়েছে, আমরা কি অযোগ্য জন্য কিনা, আসলে এটা ঘাটতি একবার মূল জায়গা থেকে কমে গেছে বুঝতে পারছি না। তবে আমার মনে হয় তামিল আমাদেরকে এইভাবে স্মরণ করে, এইভাবে কথা বলে, তাহলে কিন্তু পরিবেশটা আবার ফিরে আসবে। কারণ এখন ছাত্ররা জানে না যে আবুল কালাম কোন মানের ছাত্র ছিল, আব্দুর রহমান কোন মানের ছাত্র ছিল। আমরা 1-2 মিনিট যদিও কোনো অনুষ্ঠানে বলি তো ওনারা তালাশ করে দেখছি লোকটাকে। আলহামদুলিল্লাহ চেহারা গুলো যদি কোনো সময় মাত্রায় প্রদর্শন হয়, আমরা কোনো অনুষ্ঠানে পেশ করতে পারি, হবে অবশ্যই। আর ডাইনিং এর খানা এটা আজীবন চালু থাকবে ইনশাল্লাহ। আমি যাই আর পরে তবে আমরা কিন্তু এই লন্ডনে আমাদের মিল্লাতের যারা আছে আমরা মাঝে মাঝে বসি, এবং আমরা বসলে আপনাদের তো অবশ্যই স্মরণ করি, দোয়া করি, এবং সাথে সাথে আমরা ওই ডাল আলু ভর্তার কথা আমরা কিন্তু এখনো মনে করি। আর আমরা অবশ্য তামিরুল মিল্লাতের ইতিহাস আসলে আমাদের তোরাব আলী হুজুর, শফিক হুজুর, সালেহ আহমদ হুজুর ওনাদের কথা কিন্তু অবশ্যই চলে আসে। হুজুর তামিরুল মিল্লাতে যে সমস্ত শিক্ষক গুলো আছেন এ তো সব বাছাই করা শিক্ষক, তখনও ছিলেন, আমি আশা করি এখনো আছে। এখন তামিরুল মিল্লাতকে যদি আমরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে নিয়ে যেতে চাই, এবং যেটা বলেছেন, আমরা আজকের এই অনুষ্ঠান থেকে যদি সবাই, এখন তো ট্রাস্টের সেক্রেটারি হলেন উস্তাদ জামিল আবেদিন সাহেব, আমরা যদি আসলেই এটা মানে সিরিয়াসলি নেই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আশা আমাদের পূরণ করবেন। এখন ইনশাআল্লাহ আমিন। তামিরুল মিল্লাত এখন একটা ব্র্যান্ডিং। আমি উস্তাদ সাইদ আহমদ সাহেবকে জিজ্ঞেস করবো যে আপনারা কি ধরনের ছাত্র বানাতে চেয়েছিলেন, কি ধরনের মিল্লাত করতে চেয়েছিলেন আসলে? আমার ব্যক্তিগত যেহেতু আমি ভাঙ্গা মাদ্রাসা এসেছি আর কি, ভালো মাদ্রাসা থেকে, তখন আমি বললাম যে অনেক ভাঙ্গা মানুষ, ভাঙ্গা জিনিস তোমার গড়তে পারে। আমি আমার আত্মনির্ভরশীল ছিলাম যে আমি পারবো, মানুষে পারলে আমি পারবো না কেন। কাজে আমার দিন রাত এটার জন্য ছিল চিন্তা, দিন রাত কেমন ওখানে এই সারা দিনই মাদ্রাসা থাকতে হইতো, হিসাব শিক্ষা থেকে সবকিছু করতে হইতো। শিক্ষকরা পড়ানোর জন্য করাইতেন, তারা যোগ্য আছে ঠিক আলহামদুলিল্লাহ, তারা এক একজন কামেলে পড়াইতে পারে এরকম যোগ্য শিক্ষক ছিল। তাদেরকে সেখানে যা রাখা গেছে এটার জন্য আমি চেষ্টা করছি যাতে তারা কোনো জলের একটু বিরক্তি মনে করেন, বিরক্তি কেউ মনে না করে, বিরক্তি মনে করার কিছু কারণ নাই। আশা ভরসা জায়গা জমি যখন শহরের মধ্যে এটা হবেই হবে, তো হয়েছে আলহামদুলিল্লাহ আর কি। তো সেখান থেকে আমি ওই চেষ্টা করেছি যে আদর্শ মাদ্রাসা বললে কি বুঝায়, যেটা মানুষ ফলো করবে। ফলো তো শুধু পড়া করবে না, পড়ানোর মতো মাদ্রাসা আরো টুমসুর আরো কয়েকটা আসলে বেশ ছাত্র তো হইতো আর কি, পড়ালেখায় প্রত্যেক বছর বৃত্তি পাইতো। আমার এরপরে প্রথমত বৃত্তি হইলো আব্দুল সামাদ, এরপরে পাইতেই ছিল আর কি, প্রতি বছর 810টা, এখন তো অনেক 40-50 জনে ফার্স্ট গ্রেড বা আরো বেশি হয়, শুক্রিয়া। তা আমি চেষ্টা করছি, আমি ওখান থেকে আসিও যখন, তখনও কিন্তু আমি সেখান থেকে আইসা জানেন যে আমি আর্থিক সাহায্য করছি, এবং সেখানে গেলে আমি দিনের মধ্যে একবার মাদ্রাসা যাইতাম একটু গল্প তৈরি করার জন্য, চা খাওয়ার জন্য আর কি, অভ্যাস ছিল আর কি। কারণ আমি তো মনে থেকে বিরক্তি আসি নাই, মানে কেউ কেউ ওই একটা আদর্শের ব্যাপারে একটু দ্বিমত আমার মধ্যে ছিল। আমি চাইছি ছাত্রদেরকে ছাত্র হিসাবে গড়তে, রাজনীতি মসজিদে মাদ্রাসায় শিখবে করবে না, মাদ্রাসায় রাজনীতি শিখবে করবে না, এখন এখানে ছিল দ্বিমতের কারণে আমি সেখান থেকে আশা করছি, কিন্তু ইচ্ছা করে আশা করছি। ওনারা আমার বিদায় জোর করে এমন নয়, আমি ইচ্ছা করে দেখেছি ওনারা যেটা চায় আমি সেটা করতে পারবো না, আমি যেটা করতেছিলাম সেটা হয় তাহলে মাদ্রাসা ভালো হবে। আমি নিজে দোয়া মনে মনে দোয়া করে কইলাম যে সারা জীবনের চেষ্টা, এখানে জীবনের বড় চেষ্টা এখানে করলাম, কিছু হইল না বোধহয়, তো দোয়া করি আল্লাহ এটা ভালো করুক, ওদের মত ঘুরিয়ে দেব। তবে আল্লাহ রহমতে এটা ঘটছে। আর আমি সবসময় তো ওই ইয়াতে ওই যে মহিলা মাদ্রাসা সেখানে গেছি, সেখানে পয়সা দিয়ে জানে পয়সা দিয়ে সাহায্য করছি, গিয়া সাহায্য করছি, এবং তারা আমাকে শেষ পর্যন্ত একটা পুরস্কার দিয়েছে আর কি,
একটা মিটিং করে না না আমার আপনার আমার প্রতি ভালো লাগে। শ্রদ্ধা, যে আপনার প্রতি যে শ্রদ্ধা আগে ছিল, এখন আছে, ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ তাআলা। তামিরুল মিল্লাতের নাম যতদিন থাকবে ততদিন আপনার শ্রদ্ধা এবং ভক্তি সম্মান সবসময় থাকবে ইনশাআল্লাহ। আমি এবার আর বস্তা জয়নুল আবেদিন সাহেবের কাছে, আমাদের বাংলাদেশে অনেকে প্রশ্ন করেন তামিরুল মিল্লাত মাদ্রাসায় এত ভালো রেজাল্ট কিভাবে করে, তো প্রিন্সিপাল হিসেবে আপনি কি বলবেন এটা? আমরা বলবো যে তামিম মাদ্রাসা ভালো রেজাল্ট কিভাবে করে, এই প্রশ্নের উত্তর তো দিতে হবে তারা ওখানে অধ্যয়ন করছে, রেজাল্ট ভালো করছে। তার মধ্যে আজকের উপস্থাপক একজন ভালো রেজাল্ট ভালো করার মধ্যে একজন, সেও ভালো বলতে পারে যে এখানে কি হয়। কেউ বলে, যেমন সেদিন বলতেছে সারা দেশ থেকে ভালো ভালো ছাত্র আসে, সুতরাং ভালো রেজাল্ট হয়, উস্তাদদের কোনো ক্রেডিট নাই। আমি তেমনটা মনে করি না, আর এটাও মনে করি না খারাপ ছাত্র খুব খারাপ ছাত্র খুব ভালো রেজাল্ট করে, এটাও আমি মনে করি। তবে তুমি এটা সাক্ষী থাকার কথা যে আব্দুর রহমানদের সাথে কামেল পরীক্ষা দিচ্ছিল, তখন 8 জন সিরিয়ালি 1 2 3 8 জন হয়ে গেছিল। তার মধ্যে থার্ড যেটা হয়েছিল নিয়ামতুল্লাহ, ও যখন প্রথম আসছে সে কামেলেই ভর্তি হয়েছে। ফার্স্ট ইয়ার পরীক্ষার সময় একজন মুহাদ্দিস এসে আমাকে বলতেছিল, আমি অবশ্য বসা যে হুজুর একজন তো বই দেখে লিখতেছে। আমি বলি তাই নাকি, তো তারা বই শুদ্ধ নিয়ে আসেন এখানে, নিয়ে আসে। তো আমি জিজ্ঞেস করলাম, তুমি নিয়ামতুল্লাহ হলে পরীক্ষার হলে বই কিতাব নিয়ে গেছো? বললো যে হুজুর পরীক্ষা তো খুব বেশি দিন থেকে দেই নাই, চেক করে দিচ্ছে বই দেখেই লিখছি। আমি বললাম যে এটা তো তামিম মিল্লাত মাদ্রাসা, এখানে কোনো বই দিয়ে লেখা যাবে না, কিতাব দেখে লেখা যাবে না, নেওয়া যাবে না। এটা জানলা? তাহলে আজকে এখন জানলাম স্যার। তারপরে মনে থাকবো, হ্যাঁ মনে থাকবো। এরপরে সে নকল করে নাই, সে সেন্টার পরীক্ষায় আলিয়াতে পরীক্ষা দিয়া সে থার্ড হয়েছিল তখন। এই মেধা আছে, কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে মানুষ নষ্ট হয়ে যাচ্ছে। এটা আমার মনে হয়েছে যে অন্তত আমরা এটা করতে পেরেছি যে কোনো নকল, আভ্যন্তরীণ কোনো পরীক্ষায় কোনো নকল বা সেন্টার পরীক্ষা নকল করা যাবে না, এইটা মনে হয় আমরা তালিম দিতে পেরেছি। যখন সারা বাংলাদেশেই নকলের খুব সরাসরি, আব্দুর রহমান যে বছর ফাজিল পরীক্ষা দেয় তখন সেন্টারটা হঠাৎ নিয়ে গেল আলিয়া মাদ্রাসা। আলিয়া মাদ্রাসা সেন্টার ছিল, মোহাম্মদপুরের সেন্টার পরীক্ষা একদিন হওয়ার পরে মন্ত্রী গিয়া সব সেন্টার ডে ক্যান্সেল করল, মোহাম্মদপুরের ছাত্র সব আলিয়াতে। পরের দিন পরীক্ষা দিয়ে এসে রাত্রে আমাকে বলতেছে যে হুজুর কি রেজাল্ট হবে, ডানে তাকায় কিতাব, বামে তাকায় কিতাব, সবাই কিতাব দিয়ে লিখতেছে, ওটা আমি কিতাব না লিখে রেখা তারপরে কি রেজাল্ট করবো। আমি বললাম শোনো মিয়া, তোমার সাথে এই ছেলেগুলি দাখিল পরীক্ষা দিয়েছে, আলেম পরীক্ষা দিয়েছে, ফাজেল পরীক্ষা দিচ্ছে, ওরা কিন্তু দেখেই লিখছে, লেখা কেউ কিন্তু ফার্স্ট হইতে পারে না, তুমিই ফার্স্ট হয়েছো, তুমি হীনমন্যতায় ভুগছো কেন? যে এরাই তো সেই ছাত্র, নতুন কোন ছাত্র এখানে নাজিল হয়নি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যতটুকু জানি যে না দেখেই সে নিজে লেখাই সে ফার্স্ট হয়েছে। জন্য অন্তত তামিম মিল্লাত এই কাজটা করতে পেরেছে যে নকল চলবে না, এটার বিরুদ্ধে জিহাদ ঘোষণা তামিম মিল্লাত করেছে, এবং তার বাস্তব আলিয়া মাদ্রাসার শিক্ষকরাও সাক্ষী যে তামিম মিল্লাত মাদ্রাসার ছাত্র আছে, কোনো ইনভিজিলেটার দরকার নেই, তারাই ইনভিজিলেটার। এইটা অন্তত করতে পেরেছে। এর মনে হয় আমরা ক্রেডিট তামিমকে দিতে হবে যে নকলের বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করেছি, এবং নকল আমাদের ছাত্ররা করেনি। জাযাকাল্লাহ খায়র। আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ যে তামিরুল মিল্লাতের এই যে কালচারটা, আমরা আলহামদুলিল্লাহ, এটা বলা ঠিক না, যারা বাংলাদেশে ফার্স্ট হয়েছি, বাইরের লোকজন তারা বিশ্বাসই করতে পারতো না যে নকল ছাড়া ফার্স্ট হওয়া যায়। এটা আমার তো মনে হয় এটা তামিরুল মিল্লাতের ক্রেডিট। এবং আমি অবশ্য আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমি আমার দর্শক ভাই বোনদেরকে এবং ছাত্রদেরকে বলবো যে আমরা তামিরুল মিল্লাতে যখন পড়েছি এবং এখনো ফিল করি যে উস্তাদদের সাথে আমাদের সম্পর্কটা ছিল বাবা এবং মানে ছেলের মতো আলহামদুলিল্লাহ। এবং এই যে তারা আমাদেরকে এত আদর দিয়ে, মানে কঠোরতা দিয়ে যে মানুষ করেছেন, তার ফল আমরা এখন পাচ্ছি আলহামদুলিল্লাহ। তারা যদি ওই সময় মানে লিবারেল হতেন এবং নরম হতেন, তাহলে সম্ভবত আমরা আজকে এই পর্যায়ে আসতে পারতাম না। ফাজাজাকুমুল্লাহ খায়রান। উস্তাদ ইউসুফ খান, আমি খুবই গর্বিত যে আপনি মাশাআল্লাহ কবি মাদ্রাসা থেকে আসছেন, আলিয়া মাদ্রাসায় পড়ছেন, বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। তো মনে করেন আপনি একটা কবি মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে এবং আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে, মানে এটাকে কিভাবে দেখেন আপনি? জটিল প্রশ্ন। কবি মাদ্রাসা থেকে প্রথমে কবি মাদ্রাসার কিছু জিনিস আমাকে কষ্ট দিত, যেমন কুরবানির সময় চামড়া কালেকশন করা। আমার মনে আছে যে আমি স্বামীবাগের এলাকায় কালেকশন করতাম, এত কষ্ট লাগতো সেই ঈদের দিন সুরালয়ে ঘোরাফেরা করাটা। তখনই মনে একটা সুযোগ ছিল যে কোনো সুযোগ পেলে এই আঙ্গিনা আমি পার হয়ে যাবো, ওই দিকে আর আমি যাবো না। আল্লাহ বুঝে আমার ওই আবেগের কথা হয়তো কবুল করে ফেলছে বলেই আজকে তো ওই দিকে নাই।
তবে এখানে এসে কোনো রেহাই পায় না। হুজুরে করেছেন এতিমখানার দিকে আমাকে লাগাই দিছে, কয় এতিমখানা অনেক কর্মচার করছে, চামড়া কালেকশন করতে হবে, সেটা এখনো আছে, ঈদের দিনে চামড়া লয়ে এখন বসে থাকে। আমার অনুভূতি যেন পরিবর্তন ছিল, এটা এখানে এখনো রয়ে গেছে। তবে আলহামদুলিল্লাহ ভালো লাগে যে পিছনের স্মৃতিগুলা মনে করে ছেলেদেরকে অনেক সময় বলি। উস্তাদ, আমি বলি, মানে আমি একটু হাসি তামাশা করি, তো মাফ করবে। মানে মানে চামড়া থেকে রেহাই নেই, আগে ছিলেন চামড়া কালেক্টর, এখন হলো চামড়ার খলিলদার। যে আলহামদুলিল্লাহ মনে পড়তেছে হুজুরের যে ভালো ছাত্রের ব্যাপারে। আমার মনে আছে আমি যখন আসছি তখন আব্দুর রহমান ফার্স্ট ইয়ার, ফাজল ফার্স্ট ইয়ারে পরে আরবি সাহিত্যের পরীক্ষা হলো, 3 মাসিক বোধহয় বার্ষিক পরীক্ষা বা একটা পরীক্ষা হয়েছে আর কি। আরবি সাহিত্যের খাতাটা হুজুর আমাকে দিল দেখার জন্য। গিয়াসউদ্দিন সৌদি আরব চলে গেলেন এবার করার জন্য। আমি করেছি ওই খাতা দেখে তার লেখা এত সুন্দর যে সেখানে আমি প্রায় 95 নম্বর দিয়ে দিয়েছি, সেখানে এরকম একটা কাছাকাছি নম্বর দিয়েছি। হুজুর আবার ডাকালে যে আয়ের এটা কোন খারিজি মানুষ আছে এত নম্বর দিতে হবে, কমান নম্বর কমান। আমি হুজুর আমি যা বুঝছি তত নম্বর এটা পাওয়ার কথা সেখানে। এই যে ছাত্রদের একটা পড়ার যে যোগ্যতা ছিল, লেখার যে তাদের একটা অবস্থা ছিল, এটা কিন্তু বিশাল আমাকে আকর্ষণ করেছে। আমি এখানে শিক্ষক হওয়ার পরে কিছুদিন পরে হেড মহাদেশ আব্দুল হক সাহেব, তিনি খুব বড় আলেম ছিলেন, সেখানে লালবাগে পড়াতেন, ওইখানে ওনারা নিয়ে আসলাম, হুজুরের সাথে সাক্ষাৎ করালাম। উনি সব ক্লাসগুলো ঘুরে ঘুরে দেখেছেন। দেখার পরে উনি মন্তব্য করেছেন একটা, যে তোমরা যে ছাত্রদের পড়াচ্ছ এরা আমাদের ছাত্রদের দিকে আরো মেধাবী বেশি, আর ক্লাসে যে পরিমাণ মনোযোগ, কৌমি ছেলেরা যদি এই মনোযোগ হতো তাহলে অনেক বড় হইতে পারতো। ওরা লেবাস পোশাকে যথেষ্ট মনোযোগী হয়, কেউ পান খাওয়ার মধ্যে মনোযোগী হয়, কিন্তু এখানে তো দেখতেছি যে পরিমাণ শিক্ষকের কথাটা সাথে সাথে কেস করে খাতায় লিখে ফেলে। হুজুর কয়েকটা ক্লাসে ঢুকলো, আবার হুজুর ওই দিনও বলছে যে তোমরা ভালো ছাত্র পেয়েছো। তখন আমার কাছে একটা মনে খোরাক ছিল যে লালবাগ বাদ দিলেও আর একটা লালবাগের জায়গায় চলে আসার সুযোগ হয়েছে সেখানে। এই জন্য ওই কবি মাদ্রাসা বাদ দিয়ে আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হওয়া বা শিক্ষক হওয়া, এটা মনে করে আমার ভাগ্যে ছিল। আমি আমার এই মেধামুক্তের কাছে দোয়া চাই, পরামর্শ দেওয়ার জন্য আসলে এটা আমরা আগের যে সিলসিলা যেটা আছে সেটা যেন বজায় রাখতে পারি, তার চেয়েও কিছু যেন করার সুযোগ আমাদের থাকে, সেই পরামর্শ আসলে অব্যাহত থাকবে, এটা আমি সবার কাছে বিনীত অনুরোধ করি। বিশেষ করে আমার আগে যে দুইজন, এর আগে একজন প্রিন্সিপাল ছিলেন আবুল মুকাম্মল মুসলিম সাহেব, উনি কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, খুব সহজ সরল সেখানে। আমাদের সাইদ আহমদ সাহেব লন্ডনে যাওয়ার পরে হুজুরে আমাকে ছোট হওয়ার পরে পরিবার সম্মান করেছেন, আলহামদুলিল্লাহ স্নেহ করেছেন, আমি খুব খুশি। আর হুজুর তো সবসময় আসেন এখানে কাছে থেকে, প্রত্যেক দিনই 2-1 বার টেলিফোনে কথা হচ্ছে, বলতে গেছি সেখানে। আমার মনে হয় ওনারা যদি একটু মনোযোগের দিকে বেশি দেন, হুজুরে আছে, তাহলে প্রতিষ্ঠান শুধু তামিরে মিল্লাত ঢাকাতেই হবে না, আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় এখন দাবি তামিরে মিল্লাত পরিবেশ করার জন্য। এখানে তামিরে যেটা বিশ্ববিদ্যালয় হবে, আমাদের টঙ্গী ক্যাম্পাসের যে বিশাল জায়গা, এবং সেখানে আলহামদুলিল্লাহ ভৌত অবকাঠামো যারা বিশ্ববিদ্যালয় হতে পারে, যদি এটা দেশের বাহিরে যারা আমাদের সহযোগীরা আছেন আরো যারা আছে তারা যদি উদ্যোগ নেয়, আর সরকার যদি সেরকম পজিটিভ সুযোগ হয়ে যায়, তাহলে এটা একটা বিশ্ববিদ্যালয়ের রূপ পাবে। আমরা দেখে আর না পাকি, একসময় ইনশাল্লাহ হবে সেটা একটা বিশ্ববিদ্যালয়। আমি এখন একটা খুব প্রফেশনাল প্রশ্ন করব আমি ওস্তাদ সাইদ আহমদ সাহেবকে এবং ওস্তাদ জয়নুল আবেদিন সাহেবকে। সেটা হলো যে আমরা ছাত্র থাকা অবস্থায় শিক্ষকদের ভিতরে যে পারস্পরিক সম্পর্ক এবং শ্রদ্ধা দেখেছি, শিক্ষকদের ভিতরে যে কোনো রকম গ্রুপিং ছিল না, এইটা কিন্তু আমরা খুব পজিটিভলি নিয়েছি। এবং যে কারণে আপনি দেখবেন তামিলনাড়ুতে যারা ছাত্র তারা কিন্তু এই গ্রুপিং এর ভিতরে নাই, এবং এটা কিন্তু আসছে আপনাদের কাছ থেকে, বিশেষ করে প্রিন্সিপাল আপনারা যারা তাদের কাছ থেকে। এখন প্রথমে সাইদ নাসরকে জিজ্ঞেস করবো যে এই জিনিসটা আপনারা প্রিন্সিপাল হিসেবে কিভাবে মেনটেন করতে, যে টিচারদের ভিতরে যেন গ্রুপিং না হয়, তারা যেন সব একই ল্যাঙ্গুয়েজে কথা বলে, এইটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ওস্তাদ সাইদ আহমদ। এটা আসলে আমি যেখানেই এর আগে তো হায়দ্রাবাদে ছিলাম, সেখানে আমি শিক্ষকদেরকে ভেবে রাখছি যে একজন শিক্ষক কোনো ব্যাপারে দ্বিমত প্রশ্ন করেনি, পাইনি আমি। সর্বশেষ আসে একজন মানুষকে, লোকাল কোনো ব্যক্তি বা শক্তিশালী মানুষ আর কি, তারা চাইছিল আর কি আমার সেখান থেকে আউট করতে। এই জন্য তার বিরুদ্ধে কিছু অ্যাকশন নিয়েছি। এছাড়া আমার জীবনে কোন শিক্ষকের সাথে আমার কোনো দুর্ব্যবহার নাই। সারা জীবনের মধ্যে একজন শিক্ষককে আমি বাদ দিয়েছি মাত্র, সারা জীবন 3 মাদ্রাসার মধ্যে 17 আর কি। সেটা এই জন্য ছিল, সে আসলে চাইছে যে ওই ব্যক্তি, সেই ব্যক্তির প্রভাবশালী ব্যক্তি আর কি, সেটা বলবেন মদিনা শরীফের লোক আর কি, সেই ব্যক্তি তারা করছে মাদ্রাসা, তাদের ছেলে একজন এরকম শুরু করছে আর কি। সেটা আলহামদুলিল্লাহ সাকসেসফুলি আমি উইন করছি। কোনো অসম্মান করে না কাউকে, তাকে আমি সম্মান দিয়ে করছি। আর ওই ব্যক্তিকে আমাকে বরখাস্ত করতে হয়েছে, তাকে সে নকল চালাইতো। আর আমি নকলের চরম বিরোধী, যেটা বলছে জলাল ভাই ঠিক এটাই শিখে।
আমি কিন্তু সেখানে গিয়ে প্রশ্ন করছি নকল পরীক্ষা কেন হবে না, এখানে হবে না, সেন্টার পরীক্ষা হবে না, এটা আমি শুরু করছি। তারপর তারা এরপরে চালাই গেছে, আলহামদুলিল্লাহ সাকসেসফুল হয়েছে, আমি খুশি হয়েছি। আর ওই কাজ, এই নকল সাপ্লাই দেওয়ার অভিযোগ দিয়ে আমি তাকে বাদ দিছি, আর কোনো এরকম কোনো কিছু না। আমি অন্য কোনো দোষ বলি নাই, যে সে নিজে গিয়া নকল সাপ্লাইরে ঘরে লিখে লিখে পাঠায় দেয়। সে আমার মাদ্রাসার ছাত্র, আপনার কমিটি জিজ্ঞাসা করে যেটা করে কিনা। তখন সেখানে বহু ছাত্র সাক্ষ্য দেওয়ার জন্য যে হ্যাঁ উনি তো নকল সাপ্লাই দিছে। এই নকল অনাদর্শ শিক্ষক আমার মাদ্রাসা থাকবে না, আমি পছন্দ করি। তখন তাকে আপনার কাছ থেকে যেটা পাইলাম সেটা হলো যে প্রিন্সিপাল হিসেবে কখনো ছিল না, কোথাও হয় নাই। জি ওস্তাদ, আমরা যেটা এখানে পাইলাম, যেটা আমি ছাত্র হিসেবে অবজার্ভ করেছি, যে প্রিন্সিপাল হলেও আপনারা শিক্ষকদেরকে সম্মান করতেন এবং তাদেরকে মানে নিজের পরিবারের মতো করে রাখতেন। আমার মনে হয় এই চ্যালেঞ্জটা অধ্যক্ষ জয়নুল আবেদিন হুজুরের জন্য ছিল অনেক বেশি, কারণ তামিল মিল্লাতের শিক্ষকের সংখ্যা বাড়ছে, তারপরে প্রাইমারি থেকে শুরু করে কামিল পর্যন্ত গিয়েছে, শাখা হয়েছে। তো এই চ্যালেঞ্জটা আপনি কিভাবে মোকাবেলা করেছেন বা এটাকে সুন্দর করে ধরে রাখছেন? আমি মোকাবেলা শব্দই আমি ব্যবহার করতে রাজি না। এখন সবাই খালি বন্যা হইতেছে, মোকাবেলা করা লাগবে, এটা হইতেছে মোকাবেলা। আমি কোনো মোকাবেলা নাই। আচ্ছা, সেই হলো এই, যদি যে কোনো শুধু প্রতিষ্ঠান, মাদ্রাসা নয়, স্কুল নয়, কলেজ নয়, যে কোনো একটা সংস্থা হোক, সেখানে গ্রুপিং কে বাঁচানোর জন্য তা করা দরকার। কি করা দরকার? 2 নম্বর হলো গ্রুপিং হয় কেন। দুইটা বিষয় এখানে। একটা হলো যে গ্রুপিং না হওয়ার, যদি না করতে চায় তাহলে সেখানে করতে হবে যে কোনো সিদ্ধান্ত দিতে হলে পরামর্শ করতে আমরুম সুরা বাইনাহুম। এই পরামর্শ যখন হবে, সবার মতামত নেওয়া হবে, মতামতের ভিত্তিতে যদি সিদ্ধান্ত হয়, ফাইজা আসলাম তা ফাতাওয়া। এরপর যদি একজন বিরোধিতা করতে পারে তাদেরকে বুঝাইতে হবে। এরপরে যারা গ্রুপিং করতে চাবে, ফাতাওয়াক্কাল আলা আল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করে স্ট্রং মানে ইস্তেকামাত করতে হবে, তাহলে এটা হবে। দ্বিতীয়, এটা শুনলে অনেকের, তোমার কাছে খারাপ লাগবে কিনা জানি না, অনেকের কাছে খারাপ লাগবে, যেখানে লোক আছে নোয়াখালীর, সেই লোকেরা গ্রুপিং করতে চায়, সারা দুনিয়ায় তারা মাতবুত। এটাকে মোকাবেলা করার জন্য তাদের বরিশাল যদি থাকে, তারা এটা আবার মানতে রাজি না। নোয়াখালী বরিশাল যেখানে আছে সেখানে গ্রুপিং হবেই, ধরে নিতে হবে। এখন এই নাটক হয়, নোয়াখালী বরিশাল নাটক হয়। হ্যাঁ, এখন যদি এদেরকে কন্ট্রোল করতে হয়, তাহলে এদেরকে শক্ত হাতে, কঠিন হাতেই, হযরত ওমরের মতন বলিষ্ঠ ভূমিকা দিয়েই এটাকে ঠিক করতে হবে। সেই ভূমিকা যদি রাখা যায় তাহলে সম্ভব। আর যদি কোনো গ্রুপের মধ্যে চেয়ার পজিশন প্রধান মাইল হয়ে যায়, তাহলে গ্রুপিং হওয়া ছাড়া কোনো উপায় নেই। ওইটা ধ্বংস ছাড়া নয়। ঢাকা উস্তাদ, আমি একটা পয়েন্ট আবার না নিলে হচ্ছে না, সেটা হলো যে আমাদের উস্তাদ জয়নুল আবেদিন সাহেবের একটা বৈশিষ্ট্য হলো, অনেক সময় ওনার শব্দ অনেকে বুঝতে ভুল করে। উনি কিন্তু নোয়াখালীদের খুবই ভালোবাসেন, কারণ ওনার প্রিয় ছাত্র যদি লিস্ট করেন দেখবেন অধিকাংশ হলো নোয়াখালীর ছাত্র। এবং তো এটা যেন কেউ মনে না করে যে উনি নোয়াখালীদের বিরুদ্ধে, আসলে উনি ওনার ভালোবাসার প্রকাশটা কিন্তু অন্যরকম হয়। উনি একটু, আমরা বলি যে হার্ড লাভ মানে হলো, মানে ওনার মানে দিলটা নরম আছে, কিন্তু শব্দগুলো অনেক সময় আমরা বুঝতে ভুল করি। এবং আমি কিন্তু বলি যে আমি কিন্তু নোয়াখালীর তালতো ভাই, কারণ আমার ছোট ভাই আপনারা জয়নুল আবেদিন আসাদ বিয়ে করেছে নোয়াখালীর মেয়ে, এবং আমরা 6 ভাই। আমরা কিন্তু বলি যে 6 ভাইয়ের মধ্যে নোয়াখালীর বউটা কিন্তু মাশাআল্লাহ সামাজিক দিক দিয়ে অনেক অ্যাডভান্স, মাশাআল্লাহ। তো এখন উস্তাদ, আমি একটু কাট আপ করি। আমরা মেসেজটা পেয়ে গেছি যে আপনাদের ভিতরে যে মানে ঐক্য রাখার, এটা কিন্তু আমাদের ছাত্রদের উপরে এমন প্রভাব পড়েছিল যে আমরা যারা তামিলনাড়ুতে হোস্টেলে থাকতাম, বিশেষ করে ওই সে 80-র যুগে, আমরা কিন্তু একটা ফ্যামিলির মতো ছিলাম। উস্তাদ ইউসুফ খান, এখন হোস্টেলের ছাত্রদের মধ্যে এই ধরনের সম্পর্ক আছে কিনা, বা রাখার কি মানে প্রচেষ্টা আপনাদের, একটু যদি বলতেন। আলহামদুলিল্লাহ, আসলে হুজুরে বলেছেন চমৎকার। তো ওই কথাটা যেটা আপনি বলছেন যে হুজুরে অনেক সময় বলে ফেলেন, মহাব্বত সবারই করেন সেখানে, কিন্তু হুজুরে হক কথা অনেক সময় বলার কারণে অনেক সময় মানুষ ভুল বুঝে আর কি সেখানে। আলহামদুলিল্লাহ, তামিল মিল্লাতে আলহামদুলিল্লাহ এখনো আমাদের শিক্ষকদের মধ্যে তেমন কোনো গ্রুপিং নাই। 2-4 জন তার স্বার্থের ব্যাপারে কথা বললেও পরে গিয়ে কথা দেখা যায় সে বলেছে। আর হোস্টেলের ব্যাপারে আগে যেরকম হোস্টেলে একটা পড়াশোনার বিশাল একটা চাপ ছিল, ছেলেরা যে প্রত্যেকের টেবিলের সামনে গেলে দেখা গেছে সে একাধিক বই পুস্তক পড়াশোনা করেছে, এখন কিন্তু আসলে সেটা নেই। কয়েকটা কারণ আমার কাছে হয়। 1 নম্বর হচ্ছে যে আসলে প্রশ্ন ধারাবাহিক হওয়ার কারণে বাহিরের কোনো প্রশ্ন, নতুন কিছু পাওয়ার ছেলেদের আগ্রহ থাকে না।
আর এখন মোবাইল ইন্টারনেটের যুগ হওয়ার কারণে আমরা যতই চেষ্টা করি মোবাইল প্রত্যেক সপ্তাহে জব্দ করা হয়, কিন্তু একটা না একটা সেখানে মোবাইল পাওয়া যায় সেটা। আর ফাজিল কামেল সবচেয়ে যেটা ক্ষতি হয়েছে, ক্ষতি আমি এটা বলি, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের অধীনে যখন ফাজিল কামেল তখন থেকে যে আসলে খুব কষ্টটা মনের মধ্যে সইতে পারছিলাম, যেখানে আমরা তামিল যারা কামেলে সেখানে 100, 150, 70, 80, 90 জন ছাত্র ক্লাস করেছে এবং ক্লাসটার মধ্যে একটা আলাদা রুহ হতো। কিন্তু কুষ্টিয়া যাওয়ার পরে এই গ্যাপের কারণে এমন অবস্থা হয়েছে যে এখন ওই মানের ছাত্রদেরকে দিয়ে আসলে তৃপ্তি বেশি বোধ করা যায়। যারা ভালো শিক্ষক তারা তো ফাজিল কামেলের একটা ক্লাসে গেলে মানে মন খুলে কথাবার্তা বলে। আমার কাছে ডক্টর আবুল কালাম আজাদের দেখা দেয় যেটা এটা আছে সাইডে দেখা দেয়, ওইখানে কিতাবুল বইয়ের দাগ দেওয়া, এবং তোরা পান খাইতেন সেই পানের ছিটাও সেখানে আছে। আমি একদিন খেয়াল করলাম যে কি ফুটাগুলা কি, পরে হঠাৎ করে মনে হলো আব্দুল ওয়াজেদ মনে আমাকে বললো হুজুর এটা বুঝতে এইটা হইতে পারে, যে ঠিকই আছে মনে হয়। উস্তাদ, আপনি যেহেতু বিষয়টা আনলেন আমি এটা ভুলে না যাই, জন্য আমি একটু আপনাকে থামাই দিই গল্পটা বলি। আমরা তখন ফাজেলে, তো আমাদের তোরব আলী রহমতুল্লাহ হুজুর উনি ওটা পড়াতেন। তো আমরা আমাদের বোধহয় ফার্স্ট ইয়ারের পরীক্ষা হবে, এখন পরীক্ষা হুজুর তো পড়াতেন একদম স্রোতের মতো, ওনাকে থামানো যেত না। তো আমি আব্দুস সামাদ, ফজলু আর শফিউল আলম আমরা তিনজন মানে পরামর্শ করলাম যে হুজুর তো হিদায়ার অনেক পড়াই ফেলছে, প্রশ্ন করবো এরকম কঠিন হবে, এখন কি করা যায়। তো আমি একটা বুদ্ধি বের করলাম, আমি সামনে বসতাম, আমার কিতাবটা দিতাম হুজুরকে, তো উনি ওখান থেকেই পড়াতেন। তো আমরা ছুটির পরে এসে হুজুরকে যে আবার নতুন পড়াবে, আমরা 15 পৃষ্ঠা পিছনে দিয়ে আমরা আবার দিলাম সেই পৃষ্ঠাটা, এবং উনার চিহ্ন ছিল যে উনি যেটা পড়াতেন পানের দাগ থাকতো, কিন্তু আমি এমন একটা পেজ করলাম যেখানে পানের দাগ নেই, উনি টেরই পান নাই যেটা পড়ানো হয় নাই। জাযাকাল্লাহ খায়ের, এটা খুব মানে সুইট একটা মেমোরি, জাযাকাল্লাহ খায়ের। উস্তাদ, আমি এখন আবার সাইদ আহমদ হুজুরের কাছে ফিরে যাব। সেটা হলো আপনার তামিল মেলা প্রিন্সিপাল থাকা অবস্থায় আমরা দেখেছি যে আপনি জয়নুল আবেদিন সাহেব আপনারা মানে আপনাদের দিন রাত পারিবারিক সময়, এর ভিতরে কোনো সুখকর কোনো স্মৃতি আছে কিনা, আনন্দকর কোনো স্মৃতি আছে কিনা? বলছিলাম যে আপনি অনেক কষ্ট করেছেন, অনেক স্ট্রেস ছিল 6.5 বছর তামিলনাড়ুতে প্রিন্সিপাল থাকা অবস্থায়, কিন্তু এর মধ্যে কোনো আনন্দকর কোনো ঘটনা আছে কিনা, অনুভূতি আছে কিনা, বা হাস্যকর কিছু? হাস্যকর আমি এমন মনে রাখতে পারি না, হাস্যকর মনে নাই আমার কিন্তু। তবে আমরা হাস্য করেছিলাম সবই, যখন বসে থাকতাম ওই ছুটি হওয়ার পরে, তখন আবার আমি সেখানে থাকতাম বেশিরভাগ রাত্রে নামাজ পড়ে আসতাম, এর মধ্যে ওখানে হাসি থাকতাম শিক্ষকদের মধ্যে। আপনি যদি একটু তোরাব আলী হুজুর সম্পর্কে কিছু বলতেন, তোরাব আলী হুজুর সম্পর্কে। তোরাব আলী হুজুর তো আছে, যেটা বলছে এটাই ঠিক কথা আর কি। উনি ওনার নিজস্ব হাস্যরস ওনার খুব বেশি ছিল, হাসতেন, আর তারপর কোনো ইয়া করতেন না, কোনো কথা বলতে বেশি চিন্তা ভাবনা করতেন না, যা আছে তাই বলবেন। এটা আমরা যা আছে তাই বলে, সবগুলি হতো আমার ভালো লাগতো না, ভালো লাগতো শুনতে, একটু ভালো লাগে না শুনতে, সেরকম ভালো লাগতো আর কি। উনি কিন্তু মানুষ ভালো ছিল, খুবই ভালো মানুষ ছিল, যোগ্য শিক্ষক ছিল, এর জন্য আমরা ভর্তি করতাম তাকে সবাই। আর সবাইকে বলতাম নাই। একদিন জিজ্ঞেস করলাম পরের দিন যে উনি আসছিলেন, কোথায় ছিলেন, কথা কয় না। বললাম যে আপনি ছিলেন কোথায়, গতকাল দেখলাম ক্লাসে ছিলেন না। ওই জায়গায় আও হাঁটতে সকাল গেছিলাম, গিয়া দি বাস কয় যে কি ওনার বাড়ি, সেই বাড়ির এলাকার বাস পয়সা আর উঠি উঠা চলে গেছে। আমি বললাম যে একটা নিয়ম আপনি জানেন না? আজকে বুঝতে পারতেছি, আগে তো এরকম চলে যেতাম, কেউ কিছু জিজ্ঞেস করে নাই, এই জন্য চলে গেছে। আসলে লোকটা ছিল, কিন্তু যোগ্যতা কাজে লাগানোর মতন কোন পরিবেশ, যেমন কাউমি মাস্টার যখন গেছেন উনি তখন এই কামই করছে, পড়াই গেছে, আইসা রাত্রে পড়াই গেছে। এরকম একটা নেচার কাউমি মাস্টার থাকার কারণে সেখানে এরকম নেচার আছে, সেই কারণে উনি এই নেচারটা ছাড়তে পারেন। পরে শেষ অবশ্য অনেকটা ঠিক হয়েছিল যে না, ছুটি ছাড়া যাওয়া যাবে না, এই উনি বুঝতে পারতেন। তো আমি কারণ উনি নিজেও তো মনে হয় যে মুহতামিম ছিলেন এক সময়। মোতামিম বলতেন যে মোতামিম তো মোতামিম, তার সেক্রেটারি আর চেয়ারম্যান আল্লাহ তাআলা, তো জবাব দিবে সে আল্লাহর কাছে, এছাড়া দুনিয়াতে কারো কাছে জবাব দরকার মনে করেন? এই সমস্যা। একটা ডক্টর আমার মনে হয় আমি আর 10 মিনিট থাকতে পারবো।
ওস্তাদ ঠিক আছে, আপনি যেহেতু চলে যাবেন আপনার কাছে আরো দুই একটা প্রশ্ন আছে, এটা একটু পার্সোনাল প্রশ্ন। পার্সোনাল প্রশ্নটা হলো যে তামিল মিল্লাতে আপনি থাকা অবস্থায় আমরা ছাত্ররা, শিক্ষকরা বা পরিবেশ অনেক স্ট্রেস এবং আপনাকে কষ্ট দিয়েছে, যে কারণে আপনার হাই ব্লাড প্রেশার বা ডায়াবেটিক এগুলো খুব হাই ছিল। তো ওই ধরনের প্রেশার আলহামদুলিল্লাহ আশা করি এখন নাই। বিষয়টা হলো কি, এটা তো একটা সমস্যা ছিল, ছাত্র কিছু দুই চারটা দুষ্টামি করতো। এখন হলো রাজনৈতিক সমস্যা, এখন তো করোনার সমস্যা, রাজনৈতিক সমস্যা, এই সমস্যা সেই সমস্যা, অগণিত সমস্যা, দুনিয়াটাই দারুদ তাকলিফ, এই হিসেবে সমস্যা থাকে। আর যারা ন্যাচারালি একটু এরকম সমস্যা হইলে প্রেশার বাড়ে, সেই প্রেশারের মধ্যে আমার আছে, এইসব বাড়াই কিছু বাড়ছে। সেই জন্য ওই সমস্যা এনে কিছু না থাকলো, সেখানকার খারাপ ছিল, এখনকার ছেলে তার চেয়ে খুব ভালো তা না। তখনকার ভালোদের মধ্যে দু একজন খারাপ, এটাই মজা লাগে না, ভালো লাগে না। কিন্তু এখনকার সবই পরে খারাপ, নৈতিকতার মানও নিচে চলে গেছে, শিক্ষকদের শ্রদ্ধা, ছাত্রদের শ্রদ্ধাবোধ এটাও কইমা গেছে, আচার আচরণও মানুষের আস্তে খারাপের দিকে যাচ্ছে। এই সব মিলেইয়া এদিকে লক্ষ্য করলে তখন আবার প্রেশার বাড়ে যায়। এই যে এত বড় মাদ্রাসা, এত আলেম ছাত্র বার করছে, ভালো রেজাল্ট হচ্ছে, নৈতিকতার মানে তো টিকে না। আর ওই আবুল কালাম, আব্দুল সালাম, আব্দুর রহমান তার পাওয়া যায় না, তেমন কম। আগে তখন পাওয়া যেত যে তারা এই মানে ছাত্ররা হলেও আন্তরিকতা ক্লাসের দিক থেকে মোটামুটি কাছাকাছি, দুই চারটা দুষ্ট। এখনকার হলো ওই মানের ছাত্র কম, আন্তরিকতা আরো কম, তারপরে দুষ্টের সংখ্যা একটু বেশি। হুজুর জাযাকাল্লাহ খায়ের। আমার ওয়াইফ মানে আপনার বৌমার কাছ থেকে একটা প্রশ্ন আসছে যে আপনার তো মাশাআল্লাহ ভাইরা আছে উচ্চশিক্ষিত ডক্টর, আপনার ছেলেরা মাশাআল্লাহ খুবই উচ্চশিক্ষিত, তারা অন্য জায়গার প্রিন্সিপাল, তা আপনি প্রিন্সিপাল হয়ে তাদেরকে তামিলনাড়ুতে আপনি সুযোগ দিলেন না কেন? মানুষ যেন মনে না করে যে উনি তার উত্তর আজকের শুধু একজন প্রিন্সিপাল বানানোর জন্য এই কাজ করছে, এটা মনে করতে পারে। এই সুযোগ নাই ইসলামে, এই সুযোগ নাই যে যাকে যেখানে পছন্দ সেখানে থাকবে। আর ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যোগ্যতা আছে, তার তাকওয়া আছে, সে হবে। আর তামিম মিল্লাত ইসলামী আন্দোলনের প্রতিষ্ঠা হওয়ার কারণে এটা আমি এই বেদাত থেকে মুক্ত থাকতে চেয়েছি, যে মানুষ মনে করে আর আমার ছেলেরাও যেন মনে না করে উত্তরাধিকারী হিসেবে আমি বললাম যে তোর যোগ্যতা, এবং আমি ওসিয়ত করেছি তাদেরকে যে তোর শিক্ষকতা করবি, দরখাস্ত করবি না, করবিও না, দরখাস্ত করবি। এই জন্য আমি কিন্তু আমার একটা বৈশিষ্ট্য, আমি এটা আমার আমিত্বের জন্য বলছি না, আমি জীবনে কোথাও দরখাস্ত করে কিন্তু কোনো শিক্ষকতা বা চাকরি করতে যাইনি। শুরুতে কামেল পেশ লেখাপড়া শেষ করেছে, তাই আমার এক উস্তাদ ছিলেন, তিনি বললেন যে কামেল পরীক্ষা শেষ হয়েছে, 7 দিন সময়, বাড়িতে যাও, বাড়িতে গিয়ে লেখাপড়া শুরু করো, আর ইন্টারভিউতে লেখাপড়া। সে থেকে আমি ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, তখন দুর্বাড়ি মাদ্রাসার প্রিন্সিপাল ডেকে বললো, তুমি এনে পড়ছো, এটা তোমার এলাকার, এই যে অনার্সে পড়তেছো, এটা কোনো প্যারালেখা তেমন কিছু লাগে না, আমাদের এখানে ক্লাস করো। তার থেকে এসে মুক্ত গেছে, তার প্রিন্সিপাল নিয়ে গেছে। এই জন্য আমার দরখাস্ত করার কোনো সুযোগই হয়। এই জন্য আমাকে আমাদের বড় নেতা বলেছিলেন, ইজা উতিতা ওইন্তা, যে কোনো কিছু যদি দায়িত্ব অর্পণ করা হয়, সে জোর করে না চায়, চাহিদা না থাকে, তাহলে তারপরে সাহায্য আসে, সাহায্য পাওয়া আসে। এই জন্য আপনি যেহেতু জোর করে আপনি আসতে চান নাই, জোর করে আসছেন, শেষ আমাকে বলছেন যে ইজা উতিতা ওইন্তা, আপনার কিন্তু সবাই সাহায্য করবে, আল্লাহ সাহায্য। আলহামদুলিল্লাহ, এই নীতি মনে হয় হওয়া উচিত। ইমামতির পক্ষে আমি নাই যে ইমামতির লোকেরা দরখাস্ত করে ইমামতি কোনো চাকরি না, সুতরাং যারা দরখাস্ত করে চাকরি নিচ্ছে, ইমামতি করছে, সেই জন্য মুসল্লিদের নামাজের মধ্যে সমস্যা। যদি জোর করে আইন দেওয়া হতো যে আপনি ইমাম, তাহলে মনে হয় আন্তরিকতা বাড়তো, শ্রদ্ধাবোধ বাড়তো, নামাজের মধ্যে আমাদের একলা সৃষ্টি হচ্ছে না। এই জন্য আমার দৃষ্টিতে যে দরখাস্ত করেন না শুধু। আজকে দেখো, আজকে যদি বললে ওরা অসন্তুষ্ট হবে। এই যে হাটাজারি মাদ্রাসা সবচেয়ে বড় মাদ্রাসা, গতকালকে দেওয়া হলো যে মুহতামিম সাহেব খুব অসুস্থ, শয্যাশায়ী, সুতরাং ভারপ্রাপ্ত মুহতামিম হলেন, তিনি নায়েবে মুহতামিম ছিলেন আর কি বাবুর বাবু। আজ পরেক্ষণেই পরের দিনেই মুহতামিম সাহেব কথা বলতে পারেন না। তিনি ভিডিও ইয়েতে একটা লাইভে 2 মিনিট বলছেন, আমি বাচ্চা আছি, যখন খরচ করেছি, আমি কাউকে বানাই নাই, ভারপ্রাপ্ত বানাই নাই, সহকারী বানাই নাই, কিচ্ছু। এখন আবু ইউসুফ ভালো বলতে পারবেন, লালবাগের মতন মাদ্রাসায়
জুমার নামাজ বাদ দিয়ে তাকে পথ টিকায় রাখার জন্য ওখানেই অবস্থান করতে হবে। আপনি যেহেতু চলে যাবেন, আপনার কাছে আর একটা প্রশ্ন আমি করব, বাট আপনি যেটা বললেন আমার মনে হয় আপনার ছাত্র আমরা যারা বিভিন্ন দায়িত্বে আছি এটা আমাদের শিক্ষা নেওয়া উচিত যে শিক্ষাঙ্গনে কখনোই দুইটা জিনিসকে আশ্রয় দেওয়া যাবে না, যেটা উস্তাদ সাইদ আহমদ সহ উস্তাদ আপনার সবাই আগে বলেছেন, সেটা হলো যে স্বজন প্রীতি এবং রাজনীতি প্রীতি, এই দুইটা জিনিস। এবং আপনারা যে এই আদর্শটা অত্যন্ত শক্তভাবে মেনটেন করেছিলেন বা এখনো করে যাচ্ছেন, আমার মনে হয় তামিরুল মিল্লাতের অগ্রগতির পিছনে এটা একটা অন্যতম কারণ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এবং যারা এখন প্রিন্সিপাল আছেন আপনাদের ছাত্ররা, তারাও যেন এই জিনিসটা মনে রাখেন যে শিক্ষা প্রতিষ্ঠান গড়তে হলে পরিবারের দিকে তাকালে হবে না, বা শুধু নিজের দলের দিকে তাকালে হবে না, তাকাতে হবে যে কোয়ালিটি কোথায় আছে। আমার মনে হয় তামিরুল মিল্লাত এই ক্ষেত্রে একটা বড় এক্সাম্পল বাংলাদেশে। যদি আপনি বলেছেন যে এটা একটা আদর্শ কেন্দ্রিক মাদ্রাসা, কিন্তু আমি নিজেই সাক্ষী যে এই আদর্শ বাইরেও অনেক শিক্ষক যারা কন্ট্রিবিউট করেছেন, যেমন আব্দুল মতিন সালাফি সাহেব ছিলেন আমাদের শিক্ষক, মানে তার কিন্তু মানহাজ ছিল ডিফারেন্ট, এজ এ শিক্ষক উনি কিন্তু অনেক ভালো শিক্ষক ছিলেন। এই যে তামিরুল্লাহ যে এক্সাম্পল গুলো মানে সেট করেছে, এটা আমাদের জন্য অনুকরণীয়। উস্তাদ জাযাকুমুল্লাহ খায়রান, আমি আরেকটা প্রশ্ন করবো আপনি যাওয়ার আগে, সেটা হলো আপনি তো এখন ট্রাস্টি সেক্রেটারি, এখন তামিরুল মিল্লাতকে মানে বাংলাদেশের বিভিন্ন জেলায় শাখা করার ব্যাপারে বা ব্র্যান্ডিং করার ব্যাপারে, এবং উস্তাদ সাইদ আহমদ সাহেব যেটা বললেন যে বিশ্ববিদ্যালয় করার ব্যাপারে আপনাদের কি চিন্তা ভাবনা? প্রথম সে আগামীকাল তো একটা সেমিনার আছে, সেখানে ওখানে কিছু পরামর্শ প্রস্তাবনা আছে মনে হয়, সেখানেও দিলে সবাই শুনবে। আর 2 নম্বর হচ্ছে যে এই ইউনিভার্সিটি খোলার জন্য আমরা 50 বছর পূর্তি পালন করি, তখন ইউনিভার্সিটি খোলার জন্য মোটামুটি একটা পরিকল্পনা, তোমাদের সাথে লন্ডন গিয়ে আলোচনা হয়েছিল, অনেকের সাথে আলোচনা হয়েছে, পরে পরিবার পরিস্থিতি এলাও করে নাই যে আমরা একটা 50 বছর পূর্তি পালন করতে পারবো যেইভাবে আমরা চাচ্ছি সেইভাবে। 2 নম্বর, ইউনিভার্সিটি খুলে আসলে কতটুকু টিকায় রাখা যাবে, যেই অবস্থা রাজনৈতিক অবস্থা এখানে আছে, কৃষ্টি কালচারের নৈতিকতার যে অবক্ষয় এখানে আছে, সেই দিক থেকে বিবেচনা করলে তারপরে আমি বলবো না যে না হবে না, তবে একজন হাল ধরার লোক এখানে লাগবে, সেই হাল ধরার লোক পাওয়া গেলেই চিন্তা করা যেতে পারে। এটা কালকেও আমার মনে হয় আশা করা তাই আলোচনা করা যাবে এবং আলোচনায় আসবে। আমি মডারেটরকে বলতে চাই যে আগামীকাল 2টায় স্মরণ করাই দিলাম। আর সাইদ আহমদ উস্তাদ সাইদ আহমদ সাহেব, তার পরিবার পরিজনের সবার কাছে সালাম, ওনার এক বউ আমার উস্তাদের মেয়ে, তারও সালাম, নাতি নুতি আছে আমি জানি, এখানে সবাইকে অনেকবার গিয়ে এই বাসায় খেয়ে দিয়েছি, তাদেরকে সালাম দিয়ে দোয়া করার জন্য অনুরোধ রাখি আমি আমার কথা এখানে শেষ করতে চাই এবং বিদায় নিতে চাই। যাওয়ার আগে আমরা তো লন্ডনে 2 জন আছি, একজন আপনার কলিগ আর একজন ছাত্র। এখন আপনারা তো অনেক আগে আসছিলেন, আবার কবে আসবেন আমাদেরকে খুব তাড়াতাড়ি জানাবেন। ইউসুফ সাহেব আপনিও অবশ্যই আসবেন, আর আমরা সে অপেক্ষা আছি ইনশাআল্লাহ তাআলা আপনাদের মেহমানদারি করার জন্য। উস্তাদ যেহেতু চলে যাবেন, আমরা 2 জন 3 জন আর একটু থাকি ইনশাআল্লাহ তাআলা। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়রান। আমরা মন ভরে আপনার জন্য যেমন সবসময় দোয়া করি, আরো দোয়া করতে থাকবো। আল্লাহ আপনাদেরকে হায়াতে তৈয়বা দান করুন। জি, আসসালামু আলাইকুম। আমরা এখন উস্তাদ সাইদ আহমদ এবং উস্তাদ আবু ইউসুফ খান আমরা আরো কিছুক্ষণ এখানে থাকি। জাযাকুমুল্লাহ খায়রান। এখন তো মাশাআল্লাহ আমরা মানে 3 জেনারেশন এখানে, সুবহানাল্লাহ। জেনারেশন 3 না, এখন মনে করেন সাইদ আহমদ হুজুর, জয়নুল আবেদিন হুজুর আর আপনি 3 জন আর কি, 3 জেনারেশন আর কি। ডক্টর আবুল কালাম কোন জেনারেশন? এটা কি আরো সামনে ভবিষ্যতের না? আবুল কালাম হারাই গেছে, আবুল কালাম হারাই গেছে। অর্থাৎ ইউসুফ খান, তামিরুল মিল্লাতের যে মহিলা শাখা আছে এখানে মেয়েরা পড়াশোনা করছে, এবং তাদের মধ্যে থেকে ইলমের চর্চা বা আলেম কেমন হচ্ছে এই বিষয়ে যদি আপনি একটু বলতেন আমাদেরকে। আলহামদুলিল্লাহ, আসলে এখন তো বালিকা শাখা, আমাদের তো আলাদা একটা মহিলা কামেল মাদ্রাসা মাতোয়াল ছিল, পরিপূর্ণ একটা পুরো মাদ্রাসা হয়ে গেছে। সেখানে বালিকা শাখা করে সেটা সেপারেট বিল্ডিং এ সুন্দর করে করা হয়েছে। আর আমাদের এখানে আমরা 2020 সালে জানুয়ারি থেকে শুরু করেছি, আমরা যেটা ছাত্রাবাস ভবন যেটা এখন আছে, এটা নিচতলা এবং দোতলা মিলে আলাদা একটা গেট, পরিকল্পনা আছে ট্রাস্টের যে আমরা আলাদা একটা ভবন নিয়ে ভাড়া হোক বা যদি সম্ভব হয় কিনে সেটা নেওয়াটা খুব তাড়াতাড়ি বোধহয় সেটা করব। তবে মহিলাদের অঙ্গনে সারাটা খুব বেশি। আমি দেখতেছি যে ছাত্রীদেরকে আমরা পড়াচ্ছি
এই ছাত্রীরা যেখানে যাচ্ছে তারা কিন্তু ছেলেদের রেসপন্স করছে আমাদেরকে বেশি, খোঁজ খবর নেই যে হুজুর কেমন আছেন। আর মা যদি সুন্দর হয়ে যায়, ভালো হয়, শিক্ষিত হয়, তো এটা তো আপনার হিয়াল মাদ্রাসাতুল বানিন ওয়াল বানাত। এজন্য মহিলা শিক্ষাটা তো একসময় বাংলাদেশে মহিলারা মাদ্রাসায় পড়তে যাবে, স্কুলে পড়তে যাবে, এটা একটা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। যেমন আমার মা চাচি ওনারা তো স্কুলের বারিন্দাও দেখছে কিনা সন্দেহ একটা কিছু। কিন্তু এখন আলহামদুলিল্লাহ মহিলাদের মধ্যে যে শিক্ষার একটা রেনেসাঁ শুরু হয়েছে, এটা ধরে রাখার জন্য তাবলিগ মিল্লাত পরিবার ট্রাস্ট এটা গুরুত্ব দিয়েছে। আসলে অনেক ভালো। আমি দেখেছি অনেক মেধাবী ছাত্রী আছে, যারা আমাদের অনার্সে কিছু ছাত্রী আছে, একটা ছাত্রী আছে তার নামটা ভুলে গেছি, কিন্তু নাহু সরফে এত পাকা যে যতই লেখক একটা শব্দ তার ভুল হয় না, লেখাও চমৎকার। বেশ মেধাবী মেয়েরা আছে, এরা হয়তো অন্য লাইনে চলে যেত, কিন্তু মাদ্রাসা পাওয়ার কারণে তারা আমাদেরই সম্পদ হচ্ছে, কোরআনের সম্পদ হচ্ছে তারা। এই জন্য মহিলা শিক্ষিকা এবং মহিলা বালিকা শাখা এটাকে ট্রাস্ট গুরুত্ব দিয়েছে। সেই ব্যাপারে আমরা ইনশাল্লাহ চেষ্টা করছি যেন এটা একটা স্বতন্ত্র প্রতিষ্ঠানে দাঁড় হয়ে এবং সেখানে মহিলা অঙ্গনে আলহামদুলিল্লাহ যথেষ্ট খেদমত করতে পারে। জাযাকুমুল্লাহ। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। উস্তাদ, এখন তো মনে করেন অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ড তারা অনলাইন কোর্স অফার করছে। এখন অধ্যক্ষ ডক্টর ইউসুফ খান, আপনাদের এরকম কোনো প্ল্যান আছে কিনা যে কোনো পর্যায়ে অনলাইন কোর্স অফার করার? আসলে তো প্ল্যান না থাকলেও করোনায় কিন্তু আমাদের প্ল্যান করা ফেলছে সেখানে। কারণ আমরা প্রথম হয়তো সপ্তাহ বন্ধ ছিলাম, পরবর্তী সময় আমাদের শিক্ষকরা কেউ কেউ নিজ উদ্যোগে, এখন তো প্রাতিষ্ঠানিকভাবে সরকারের নির্দেশনা যে এই প্রতিষ্ঠানগুলো অনলাইনে শিক্ষার ব্যবস্থা করা। তাই আমরা এখন আমাদের ছেলেরা যারা যেখানে অবস্থান করছেন তাদেরকে দিয়ে আমরা অনলাইনে, যেমন আমরা শিক্ষকদেরও 3টা মিটিং করেছি, এখানে পর্যালোচনা কে কয়টা ক্লাস নিয়েছে আমরা অলরেডি একটা রুটিন দিয়ে দিয়েছি সেখানে, সেই রুটিন দিয়ে মোটামুটি ক্লাস হচ্ছে। তবে সমস্যা হলো গার্জিয়ান এবং ছাত্রদের মধ্যে এখনো সেই কনসেপ্টটা আসে নাই যে অনলাইনে ক্লাস করার মতো পরিবেশ। সরকারও সেই সংসদ টিভির মাধ্যমে অনলাইনে ক্লাস করতেছে, কিন্তু দুঃখজনক হলো 2 দিন ক্লাস আমি দেখেছি, দেখে বাদ দিচ্ছি, যা পড়ায় ম্যাক্সিমাম ভুলসুল পড়ায় সেখানে, এটা লেখালেখি হয়েছে পত্রিকার মধ্যে। তবে আমরা ইনশাআল্লাহ সামনে নেটওয়ার্ক আরো মজবুত করার জন্য, আমি কালকে আমাকে একজন বললো যে সরকার বিদেশ থেকে কি জানি একটা প্যাকেজ দিয়েছে, প্রতিষ্ঠানগুলা জুমের মাধ্যমে যদি ক্লাস করতে চায় অনলাইনে তারা ফ্রি নাকি একটা ব্যবস্থা দিবে, আমি লাগাইছি। ইনশাআল্লাহ আমরা নতুন শুরু হয়েছে তো আমরা ইনশাআল্লাহ এটা আগাতে পারবো। আর করাটাই হয়তো আমার মনে হয় একটা সময় মানুষের জন্য এটা বড় একটা নিয়ামত হয়ে দাঁড়াবে। অস্ট্রেলিয়া অনলাইনেই তো ক্লাস হয়, সপ্তাহে মাসে 1-2টা ক্লাস ফেস টু ফেস শিক্ষকের হয়। আমরা ফেস টু ফেস 1-2টা না করি, কত অনলাইনে ক্লাসটা চালু রাখার জন্য আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং আমাদের ট্রাস্টের প্রিন্সিপাল সাহেব জানালাদ্দিন হুজুর তো আগে এগুলো গুরুত্বকে এখন তো দিয়ে দেয়, আরে অনলাইনে ক্লাস করতে হবে, সব শিক্ষককে জানাই দেন। হুজুর আলহামদুলিল্লাহ যেভাবে অনলাইনে সেমিনার শুরু করে দিয়েছে আমাদেরকে, আমরা যারা আছি পিছনে থাকার তো কোনো সুযোগই নাই। ইনশাআল্লাহ এটা আবুল কালাম আরো যারা আছেন সেখানে তাদের সহযোগিতা চাই, যেটা অনলাইনে পারফেক্ট কিভাবে করা যায় একটা প্যাকেজ আমাদেরকে দিলে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা আপনাদের খেদমতে আছি। আমরা জাযাকুমুল্লাহ খায়রান, আমাদের আজকের অনুষ্ঠান প্রায় শেষের দিকে চলে আসছে। শেষে ওস্তাদ সাইদ আহমদ সাহেব হুজুরকে অনেক অনেক শুকরিয়া জানাবো, বাট ওনাকে অনুরোধ করবো যে 2 মিনিটে ওনার ছাত্র শিক্ষক যারা আছে তাদের কিছু নসিহত দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, নসিহত তো দিন নসিহা, আর দিন নসিহা, দিন দেয় যে নসিহা আর কি, মানে নসিহত হলো অন্যের কল্যাণ কামনা করা, কল্যাণ কামনা করে যা লাগে তাই। শুধু ওয়াজ নসিহত করি, ওয়াজ করে করে বক্তৃতা দিয়ে এটাই নসিহত নয়। নসিহত হইলে আসলে কল্যাণ কামনা করা। সেখানে কল্যাণ কামনা করতে গিয়ে উপদেশ দেওয়া বা আন্তরিকভাবে বন্ধুত্ব বা মানে খুব ঘনিষ্ঠ হওয়া বা তাদের যাবতীয় খোঁজখবর নিয়ে কিভাবে তাদেরকে আগ্রহ দেওয়া যায়, এটা হইলে আসলে নসিহা। আর দিনের দিকে এখন আসলে যেই সময় আসছে এখন, এই সময়টা অত্যন্ত দিনের জন্য, ইসলামের জন্য, মুসলমানের জন্য খুব সুখকর নয়, খুবই ব্যথাজনক আর কি। এই সময়ের মধ্যে মানুষকে স্থির থাকতে হলে, ইসলামের দিনে স্থির থাকতে হলে মন মজবুত করতে হবে। আসলেই আল্লাহর সঙ্গে, রাসূলের সঙ্গে গভীর সম্পর্ক রাখতে হইব, কোরআন হাদিস ঠিক মতো করতে হবে, তার আমল নিজেরা করার চেষ্টা করতে হবে, ফ্যামিলিতে করার চেষ্টা করাতে হবে। আর বাইরে যে আফত বিপদ এগুলি তো আসতেছে, একটা আসবেই। এখন একটা আসছে ভাইরাস, এই ভাইরাসের পরে আরেক ভাইরাস তো বড় আসতে পারে। আর এটি বলা আছে যে যখন মুসিবত বড় বড় মুসিবতের পূর্ব শর্ত হইলো ছোট ছোট হওয়া, ছোট ছোট এখন হয়ে যেতেছে, এরকম হবেই। কাজে এই সময়ের মধ্যে নিজেকে ঠিক রাখা,
নিজের ফ্যামিলি ঠিক রাখা, নিজের ফ্যামিলি, নিজের এলাকা, নিজের প্রতিষ্ঠান এগুলি ঠিক রাখার জন্য সবাইকে চেষ্টা করতে হবে। আর নিজে এই কথা মনে রাখতে হবে যে দিন বিদায় নিবে, কাজে বিদায় নেওয়ার সময় আমি বিদায় দেবো না, আমি বিদায় দিতে চাই না, আমি চাই আমার দিনকে টিকায় রাখতে, আমার দেশ টিকায় রাখতে চাই। দিন যাইব গিয়ে এটা বলা ঠিক না, যাইব অবশ্যই, চেষ্টা করলেও যাইব। আমাদের চেষ্টা যেন ত্রুটি না হয়, যেন আমরা সবাই মিলে নিজকে টিকায় রাখার চেষ্টা করি, আর বিশেষ করে ইসলামী আদর্শ টিকায় রাখার চেষ্টা করি, এটা বড় কথা। আর পরিবার যেটা থাকবে এটার জন্য তো আল্লাহকে দোয়া করতে হবে, আর আমাদের বুদ্ধিমত্তার সাথে মোকাবেলা করতে হবে। এটি হলো কথা। তো আমি সবাইকে অনুরোধ করবো যে আমরা সবাই যেন খাঁটি মুসলমান হিসেবে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত থাকতে পারি, মানুষ থাকতে পারে, যেন আমরা চেষ্টা করি, সার্বিক সাহায্য করি এবং সাহায্য নেই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। আমি সর্বশেষ অধ্যক্ষ ইউসুফ সাহেব কাছে যাওয়ার আগে আমরা স্মরণ করি তামিমুল্লাহ ট্রাস্টের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুর রব সাহেবকে, তামিমুল্লাহ ট্রাস্টের সাবেক প্রতিষ্ঠাতা সেক্রেটারি সম্মত অধ্যাপক ইউসুফ আলী সাহেবকে, এবং আমরা স্মরণ করি আমাদের তামিমুল্লাহের প্রাক্তন ভাইস প্রিন্সিপাল উস্তাজ সিফাতুল্লাহ আবুল কাসেম সিফাতুল্লাহ রহমতুল্লাহ হুজুরকে, আরো তামিমুল্লাহের আপনার মুতাআল্লি হাফেজ আলাউদ্দিন সাহেব তো আছেন নাকি? আলাউদ্দিন সাহেব, এরপরে আরেকজন ট্রাস্টের সেক্রেটারি কাজী আবু বকর সাহেব, এবং তামিমুল্লাহের যারা কন্ট্রিবিউট করেছেন সবাইকে আমরা স্মরণ করি, দোয়া করি, এটা তাদের জন্য সাদাকা জারিয়া। আর যেসব শিক্ষক ছিলেন এখন নাই, যারা ইন্তেকাল করেছেন, আমরা ছাত্ররা বা আমাদের পরিবার আমরা সবাই তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে তামিমুল্লাহকে সাদাকা জারিয়া হিসেবে কবুল করেন। উস্তাদ ইউসুফ খান, আপনি যদি মেহরবানি করে আমাদেরকে 2 মিনিট একটু শেয়ার দেন যে আসলে আমরা কি করতে পারি অবস্থায়। আলহামদুলিল্লাহ, আসলে নসিহত করার জন্য আমাদের সাইদ আহমদ সাহেব যে বলেছেন, আসলে ওইটাই মূল নসিহত আমাদের, আমরা যেন আমাদের ইমানের উপর বহাল থাকি। তবে আমি 2 মিনিটের মধ্যে যে কথাটা বলতে চাই, আসলে ডক্টর আবুল কালাম আজাদ উনি বলে দিয়েছেন যে আমাদের এই প্রতিষ্ঠানের পিছনে অধ্যাপক ইউসুফ আলী সাহেব এবং প্রিন্সিপাল আব্দুল রব সাহেব এবং কাজী আবু বকর হাফেজ আলাউদ্দিন সাহেব সহ যে সমস্ত মুরব্বীরা দুনিয়াতে চলে গিয়েছেন, আমাদের শিক্ষকদের মধ্যেও সিফাতুল্লাহ সাহেব, তারপরে গিয়াসউদ্দিন সাহেব, আরো যারা চলে গিয়েছেন, আল্লাহ যেন তাদের সকলের জন্য এই প্রতিষ্ঠান যেন আল্লাহ সদকা জারি হিসেবে কবুল করেন। আরো বিশেষ করে যে সমস্ত মুরব্বীরা এই প্রতিষ্ঠান, যাদের প্রাণের প্রতিষ্ঠান ছিল, অনেকেই দুনিয়ার থেকে মজলুম হয়ে দুনিয়ার থেকে শহীদা শাহাদত গ্রহণ করেছে, তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন এই প্রতিষ্ঠানকে একটা প্যাকেজ হিসাবে আল্লাহ তাআলা তাদের সদকা জারি কবুল করেন, এবং অভিভাবক হিসাবে আল্লাহ যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম সেখানে দান করেন। আমাদের প্রাক্তন ছাত্র যারা যেখানে রয়েছেন, আমি তামির মিল্লাতের ফার্স্ট কামেল বেস যেটা আছে সেটা পেয়েছি। ডক্টর আবুল কালাম যখন ঢাকা আলিয়াতে পরীক্ষা দিচ্ছিল তখন কিন্তু আমি গার্ডে ছিলাম, সেখানে দেখেছি প্রদিন সব ছিল সেখানে। তবে ওনারা আমার বন্ধু, আমি ওনাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করি সেখানে। আমার মনে হয় আপনারা এই প্রতিষ্ঠান পড়াশোনা করেছেন, মন্দে ভালোবাসেন, আমরাও যে মন্দে ভালোবাসি, তবে আপনারা একটু বেশি ভালোবাসেন কারণ এটা সংগঠন এবং মনের খোরাক আছে সেখানে। এজন্য যারা যেখানে রয়েছেন আমি সকলের কাছে এটা আবদার রাখবো যে আপনারা লিখিত হোক বা মৌখিক হোক, যখন যেভাবে পারেন আপনি পরামর্শ দেন, আমরা এই প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্য। আমার আব্বা ওসিয়ত করে গেছে, আমি আমার শিক্ষকতা থেকে এই পর্যন্ত কোনোদিন টিউশনি করি নাই, অন্য কোথাও কাজ করে শুধু শিক্ষকতা নিয়েছিলাম। ফলে আল্লাহ তাআলা যেহেতু এই দায়িত্ব পর্যন্ত আমাকে পৌঁছেছেন, আমি আপনাদের সহযোগিতা কামনা করি, সাথে সাথে আল্লাহর কাছে তৌফিক কামনা করি যে একটা আমানত, এই আমানতটার জন্য সঠিকভাবে পালন করতে পারি। আর আমাদের দেশ বিদেশ যে ছাত্র রয়েছে তারা যেন বুঝতে পারে যে ঠিক আছে আমরা এই প্রতিষ্ঠানের সাথে আছি। আমি সকলকে দাওয়াত দিই, যখনই বাংলাদেশে আসেন অল্প সময়ের জন্য হলেও আপনাদের এই প্রাণের প্রতিষ্ঠানকে দেখে যান। আমরা কিন্তু সব অনুষ্ঠানেই আপনাদেরকে খুব স্মরণ করি, আমাদের এই মেধাবীদেরকে স্মরণ করি, ছেলেদেরকে বলে যে তোমরা আজকে যে সিঁড়িতে আসো, এই সিঁড়ির যাত্রীরা আজকে সারা ওয়ার্ল্ডের তারা সেখানে স্কলারদের মধ্যে সেখানে রয়েছে, বেশ কয়েকজনের নামও বলি, সেখানে ছাত্ররা অনেক সময় এদিক সেদিক তাকায়। আমি মনে করি আপনারা এই ভুলটা আর করবেন না, দেশে আসলে অবশ্যই আমাদেরকে 5 মিনিট সময়ের জন্য দিবেন তার রেখে। এবং আমাদের বর্তমান ছাত্র যারা আছে, করোনার মুহূর্তে অনেক ছাত্র এই কষ্টের মধ্যে আছে, ট্রাস্টের পক্ষ থেকে একটা কমিটি করে দেওয়া হয়েছে যে গরিব বা অসহায় যারা আছে, যারা তো বলতে পারে না, তাদেরকে সহযোগিতা করার জন্য। ইতিমধ্যে আমরা একটা ফান্ডও করেছি, সেখানে টঙ্গিতে দেওয়া হচ্ছে, এখানে আমরা কিছু দিয়েছি, মহিলা দেওয়া আছে, একটা অ্যাকাউন্টও করা হয়েছে, আমরা কালকে হয়তো অ্যাকাউন্টটা আপনাদের কাছে দিয়ে দিব। আমরা যারা যেখানে আছেন আপনাদের এই ছোট ভাইদেরকে, আপনাদের এই পরিবারের সদস্যদের সহযোগিতা ইনশাআল্লাহ করবেন, এই আশা ব্যক্ত রেখেই এই করোনায় যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, বাংলাদেশকে
হেফাজত করেন, সারা বিশ্বের মুসলমানদেরকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন। ইতিমধ্যে যারা মারা গেছে তারা যেন আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করেন। যারা অসুস্থ তারা যেন আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ করে দেন। সারা বিশ্বে একটি শান্তি পরিবেশ যেন আল্লাহ তাআলা আমাদেরকে ফিরিয়ে দেন, সেই একটা প্রত্যাশা করে এবং সকলকে মুবারক জানিয়ে আমাদের ডক্টর আবুল কালাম আজাদের সুন্দর উপস্থাপনার মুবারকবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকুমুল্লাহ খাইর। উস্তাদ, আমি যদি বলতে চাই যে তামিরুল মিল্লাত একটা প্রতিষ্ঠান না, তামিরুল মিল্লাত একটা ট্রেন্ড, তামিরুল মিল্লাত একটা ইতিহাস এবং তামিরুল মিল্লাত বাংলাদেশের জন্য একটা সম্পদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পদ মানে শুরু করে ডেভেলপ করতে এবং এখনো যারা এটাকে মেনটেন করছেন, মানে লিড দিচ্ছেন, দায়িত্ব দিচ্ছেন, আল্লাহ সবাইকে যেন কবুল ও মঞ্জুর করেন এবং এটাকে যেন আরো বড় প্রতিষ্ঠান হিসেবে সবার জন্য কবুল করেন। আমার জন্য আমার আজকের এই অনুষ্ঠানটা, আমি যদিও কি বলবো যে ছোট মানুষ, বাট যে সম্মান আপনারা দিয়েছেন এটা আমার জীবনের একটা অন্যতম স্মরণীয় বিষয় এবং সম্মান। আপনাদের ছাত্রকে যেভাবে সম্মান করেছেন, আল্লাহ আপনাদেরকে দুনিয়া এবং আখিরাতে সম্মান করুন। আমাদের দেশ যেসব দর্শক ভাই বোনেরা দেখছেন, আপনারা মাশাআল্লাহ আমাদেরকে যেভাবে এনকারেজ করেছেন, আপনাদের সবাইকে শুকরিয়া। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। ঈদ মুবারক, ঈদুন সাঈদুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদের সবাইকে আরো সম্মান দেখান, তোমাদের আরো বেশি সম্মান দান করবেন আল্লাহ তাআলা, আরো বেশি কাজ করতে করুন। আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। হাইয়াকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষ।